তো আগে আমরা পড়েছিলাম অক্সিজেন কি হয় আমাদের শরীরে আমরা নেই নিঃশ্বাসে, ঠিক আছে? তো মানে প্রশ্বাসের সময় অক্সিজেন নেই। অক্সিজেন নিয়ে কি করি, অক্সিজেনকে কি কাজে লাগে, আমাদের শরীরে যে গ্লুকোজ গুলো আছে আমরা যেগুলো খাই, ঠিক আছে, গ্লুকোজ। তো ওই গ্লুকোজ থেকে ভেঙে ওখান থেকে যে শক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে এটিপি। সেই এটিপিটা বিভিন্ন কাজে লাগে, এটা আমরা জানি, তাই তো? সাধারণত কি জানি আমরা ব্রিদিং সম্বন্ধে? তো অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, তাই তো? তো এটাকেই বলা হচ্ছে ব্রিদিং। তো দেখ, দিস প্রসেস অফ এক্সচেঞ্জ অফ অক্সিজেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার উইথ কার্বন ডাইঅক্সাইড প্রডিউস বাই দ্য সেলস ইজ কল্ড ব্রিদিংস। ঠিক আছে, দেখ এখানে দেখ, ঠিক ঠিক আছে, এই ব্রিদিংটাই কি বলা হয়, রেসপিরেশন, ঠিক আছে, রেসপিরেশন। তো রেসপিরেশনের মধ্যে কি কি পড়লো? রেসপিরেশনের মধ্যে পড়লো হচ্ছে কি আমরা এক্সচেঞ্জ করলাম অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, এর সাথে মেটাবলিক রিয়াকশন, মানে ওই যে গ্লুকোজটাকে ভেঙে শক্তি উৎপন্ন করা, এটা হচ্ছে রেসপিরেশনের মধ্যে পড়লো, ঠিক আছে। এখন এটা আমরা বাংলায় দেখবো। একই বলেছে যে আমরা আগে পড়েছি যে সজীব বস্তু গ্লুকোজের মতো পুষ্টি দ্রব্যগুলোকে পরোক্ষভাবে ভাঙার জন্য এবং বিভিন্ন কার্য সম্পাদনের জন্য শক্তি আরোহণ করতে অক্সিজেন ব্যবহার করে। ক্ষতিকারক গ্যাস কার্বন ডাইঅক্সাইড উপযুক্ত অপোজিটিভ বিপাকের সমানুপাতিক হয়। আমরা কিরকম বিভাগ পড়েছিলাম? দু রকম, উপচিতি বিভাগ আর হচ্ছে অপচিতি বিভাগ, ঠিক আছে। তো হচ্ছে শ্বাসকার্য, এটা হচ্ছে একটা অপচিতি বিভাগ, কারণ এখানে শক্তি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তো এটা গেল। এরপর আমরা দেখবো যে রেসপিরেটরি অর্গান, ঠিক আছে, মানে শ্বসন অঙ্গসমূহ, কি কি অর্গান আছে আমাদের, সেটা আমরা দেখবো। তো এর আগে তোমাদের কালকে আমরা বলিয়েছিলাম যে কি কি অর্গান গুলো আছে, সেটা আমরা আলাদা করে আগে দেখে নিই, তারপর এখানে আসবো, ঠিক আছে। দেখো, স্পঞ্জ, ঠিক আছে, স্পঞ্জ, সিলেন্ট্রেটস, স্পঞ্জ, সিলেন্ট্রেটস আর প্ল্যাটফর্ম, এটাই কি বডি সারফেস, ঠিক আছে। এটা কিসের মাধ্যমে করে? বডি সার্ভিসের মাধ্যমে করে। আর্থম, আর্থম কিসের মাধ্যমে করে? ময়েস কিউটিকল, ঠিক আছে, আর্থম করে ময়েস কিউটিকল। ইনসেক্ট মানে পতঙ্গ, পতঙ্গ কিসের মাধ্যমে করে? ট্র্যাকিয়াল টিউব, পতঙ্গ করে হচ্ছে কি ট্র্যাকিয়াল টিউব। দেখো, ট্র্যাকিয়াল টিউব, ঠিক আছে। অ্যাকুয়াটিক আর্থ্রোপোডা আর মোলাস্কা কিসের মাধ্যমে করে? গিলস, গিলস এর মাধ্যমে করে, ঠিক আছে, গিলস এর মাধ্যমে করে। আর ফ্রগ মানে ব্যাং কিসের মাধ্যমে করে? ময়েস্ট স্কিন, ঠিক আছে। এটা গেল। এখন আমরা এনসিডি ভাষায় পড়বো এটা কি। দেখো, কি বলেছে? mechanism of breathing vary among different groups of animal depending mainly on their habitat developed। মানে কোন কোন প্রাণী কোথায় বসবাস করে এবং তাদের মানে নিম্ন গোষ্ঠীর প্রাণী নাকি উপগোষ্ঠীর প্রাণী, ঠিক আছে। তো এর উপর নির্ভর করে তোমাদের হচ্ছে গিয়ে মানে কিভাবে শ্বাস প্রশ্বাস নেবে, ওদের যে অঙ্গসমূহ ওদের উপরই সবকিছু হয়, ঠিক আছে। তো দেখো, লোয়ার ইনভার্টিব্রেটা লাইক স্পঞ্জ, যেটা বললাম তোমাদের স্পঞ্জ, সিলেন্ট্রেটস, প্ল্যাটফর্মস কি করে? এক্সচেঞ্জ অক্সিজেন উইথ কার্বন ডাইঅক্সাইড বাই সিম্পল ডিভিশন, মানে ব্যাপন, বেশি ঘনত্ব থেকে কোথায় যাচ্ছে? কম ঘনত্বের দিকে, ওভার দেয়ার এন্টায়ার বডি সারফেস। বডি সারফেসের মাধ্যমে করে হচ্ছে গিয়ে স্পঞ্জ, সিলিন্ড্রেটস এন্ড প্ল্যাটফর্মস, ঠিক আছে। এখন আর্থোমস ইউজ দেয়ার ময়েস্ট কিউটিকল। আর্থমে কি থাকে? আর্থমে কি বলেছিলাম? ময়েস্ট কিউটিকল। ইনসেক্টস পতঙ্গ কি বলেছিলাম? ট্রেকিয়াল টিউব। দেখো, পতঙ্গ ট্রেকিয়াল টিউব, ঠিক আছে। এই যে ট্রেকিয়াল টিউব, এর সাথে হচ্ছে গিয়ে তো ট্রান্সপোর্ট করে অ্যাটমসফিয়ার গ্যাস, পরিবেশে গ্যাস তার মধ্যে আদান প্রদান করে, ঠিক আছে। তো স্পেশাল স্ট্রাকচার লাইক গিলস, গিলস কিসে থাকে? দেখো, গিলস থাকে হচ্ছে কি অ্যাকোয়াটিক আর্থ্রোপোডা, অ্যাকোয়াটিক আর্থ্রোপোডা আর মোলাস্কা, ঠিক আছে। গিলস থাকে হচ্ছে গিয়ে অ্যাকোয়াটিক আর্থ্রোপোডা আর মোলাস্কা। আর লাংস, লাংস কাদের থাকে? টেরিস্ট্রিয়াল ফর্মস মানে আমাদের, ঠিক আছে। আমরা কিসের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেই? লাংস এর মাধ্যমে, ঠিক আছে। এখন দেখো, ফিশ, মাছ কি করে? গিলস, ঠিক আছে। মাছ,
মাছ হচ্ছে কি গিলস এর মাধ্যমে তোমার হচ্ছে কি রেসপিরেটরি এক্সচেঞ্জ করে, ঠিক আছে। রেপটাইলস, তারপর বার্ডস, ম্যামালস, ঠিক আছে। আমরা কি করি, আমরা রেপটাইলস বার্ডস আমরা কি করি লাংস এর মাধ্যমে করি, তো তো তাই সেটাই বলছে। এখন দেখো অ্যাম্ফিবিয়ান্স, অ্যাম্ফিবিয়ান্স লাইক ফ্রগস ক্যান রিট্রাক্ট থ্রু ময়েস্ট স্কিন। ফ্রগস কিসের মাধ্যমে করে, ময়েস্ট স্কিনের মাধ্যমে, ঠিক আছে। এই গেল ঠিক আছে। এখন দেখ জলজ সন্ধি প্রাণী এবং কম্বোজ গোষ্ঠীযুক্ত প্রাণী কিসের মাধ্যমে করে, ফুলকা মানে গিলস, ঠিক আছে। আর স্থলজ প্রাণীরা কিসের মাধ্যমে করে, ফুসফুসের মাধ্যমে, ঠিক আছে। মাছ কিসের মাধ্যমে করে, ফুলকার মাধ্যমে। দেখ মাছ ফুলকার সাহায্যে, আবার সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী প্রাণীরা ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য চালায়, ঠিক আছে। এখন দেখ ব্যাঙ কি করে, ব্যাঙের মতো উভচর প্রাণীরাও তাদের সিক্ত দেহত্বক, ব্যাঙ হচ্ছে কি সিক্ত দেহত্বকের মধ্যে মানে ময়েস্ট স্কিন, ঠিক আছে। স্তন্যপায়ী প্রাণীরা আমাদের যেমন, আমরা স্তন্যপায়ী প্রাণী, তো আমাদের হচ্ছে রেসপিরেটরি সিস্টেম আছে, ঠিক আছে, তো সুগঠিত শ্বসন তন্ত্র দেখা যায়। এখন দেখ হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, এখন আমরা পড়বো মানুষের রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে। এটা পড়ি কি বলছে এনসিআরটি, তারপর তোদের ডায়াগ্রাম দেখাবো। দেখ উই হ্যাভ এ উই হ্যাভ এ পেয়ার অফ এক্সটার্নাল নস্ট্রিল, আমাদের কি আছে, নাক আছে, দেখ নস্ট্রিল আছে, এক্সটার্নাল নস্ট্রিল দুটো আছে, তার জন্য পেয়ার, ঠিক আছে। ওপেনিং আউট অফ দ্য অ্যাবভ দ্য আপার লিপস, লিপসের উপরে আছে। ইট লিডস টু নেজাল চেম্বার, সো দ্য নেজাল প্যাসেজ, দ্য নেজাল চেম্বার ওপেন্স টু ফ্যারিংস। মানে আমরা যখন, দেখ আমাদের এখানে আছে হচ্ছে ভিতরে আছে ফ্যারিংস, ঠিক আছে। ফ্যারিংসে কি কি হয়, আমরা যখন নিঃশ্বাস নিই সেখানেও ফ্যারিংসে যেতে হয়, আমরা যে খাবার খাই সেটাও ফ্যারিংসে যেতে হয়। তো ফ্যারিংস এর মাধ্যমে আমরা খাবার এবং এয়ার দুটোই আমরা পাস করি, ঠিক আছে। তো দেখ এ পোর্শন অফ হুইচ ইজ দ্য কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার, ঠিক আছে। ফ্যারিংস তাহলে কি, এ পোর্শন অফ হুইচ ইজ দ্য কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে, যে তো হচ্ছে হুইচ পোর্শন কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার, তো হচ্ছে কি ফ্যারিংস, এটা খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। দি ফ্যারিংস ওপেন থ্রু দ্য ল্যারিংস, তো ফ্যারিংস এর পরে কি আসে, ফ্যারিংস এর পরে ল্যারিংস আসে, ঠিক আছে। ফ্যারিংস, তারপর ল্যারিংস, তারপর ট্রাকিয়া, মানে ট্রাকিয়া মানে শ্বাসনালী, ঠিক আছে। ল্যারিংস মানে ষড়যন্ত্র। এখন দেখ ল্যারিংস ইজ আ কার্টিলোজিনাস বক্স হুইচ হেল্পস ইন সাউন্ড প্রোডাকশন। তো কি করে, ল্যারিংস হচ্ছে সাউন্ড প্রোডাকশন, এই যে আমি কথা বলছি, আমি কিসের মাধ্যমে কথা বলছি, ল্যারিংস এর মাধ্যমে। ল্যারিংসটা কি, কার্টিলোজিনাস বক্স, এখানে কার্টিলোজিনাস বক্স, ঠিক আছে। তো যেহেতু ল্যারিংস এর মাধ্যমে আমরা শব্দ উৎপন্ন করতে পারছি, তো ল্যারিংসকে কি বলা হয়, সাউন্ড বক্স, ঠিক আছে। এই কোশ্চেনটা আসতে পারে যে সাউন্ড বক্স কাকে বলা হয়, ঠিক আছে। এখানে অপশন দিলে ধর ফ্যারিংস, ট্রেকিয়া, ল্যারিংস, তো অ্যান্সার কি হবে, ল্যারিংস, ঠিক আছে। এখন দেখ আমরা যখন খাবার খাই, ঠিক আছে, তো কি হয়, শ্বাসনালী তো আছেই, ঠিক আছে। শ্বাসনালীর উপরে একটা পর্দা থাকে, যখন আমরা খাবারটা খাই তখন পর্দাটা ঢেকে যায়, তাহলে খাবারটা শ্বাসনালীর ভিতরে যায় না। যদি খাবারটা শ্বাসনালীর ভিতরে চলে যায় তাহলে কি হতে পারে, আমাদের তোর খাবার শ্বাসনালী, আমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন কি আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। তো তার জন্য আমাদের আমাদের বডিতে এরকম সিস্টেম করে দিয়েছে যে একটা পর্দার মধ্যে দিয়ে দিয়েছে ট্র্যাপের মতো, ঠিক আছে। তো ওটাকে বলা হয় এপিগ্লোটিস। এই দেখ এখানে দেখ, during swallowing glotis can be covered by a thin elastic cartilaginous layer, এটা খুব ইম্পর্টেন্ট, thin elastic cartilaginous layer called epiglottis, ঠিক আছে, to prevent the entry of food into the larynx। তো কি করে, এপিগ্লোটিস হচ্ছে গিয়ে ল্যারিংস এর মধ্যে খাবার ঢুকতে বাধা দেয়, ঠিক আছে। এখন দেখ trachea is a straight tube extending up to the mid thoracic cavity। তো এই যে ট্রেকিয়া মানে শ্বাসনালী কত দূর অব্দি আছে, দেখ আমাদের মিড মানে মিড থোরাসিক ক্যাভিটি, যে মাঝখানে, এটাকে বলে মিড থোরাসিক ক্যাভিটি, ঠিক আছে। এই অব্দি আমাদের ট্রেকিয়া আছে। এখন দেখ which divides at the level of fifth thoracic vertebra into a right and left primary bronchi, ঠিক আছে। তো কি হয়েছে দেখ, thoracic vertebra আমরা কটা পড়েছিলাম, T1 T2 T3 T4 T5। তো T5 যেখানে যায় thoracic vertebra, সেখানে গিয়ে আমাদের যে শ্বাসনালী দুটি ভাগে ভাগ হয়ে যায়, কি হবে, এইভাবে ভাগ হয়ে যায়, এইভাবে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে রাইট, একটা ডান দিকে, একটা রাইট অ্যান্ড লেফট প্রাইমারি ব্রঙ্কি, ঠিক আছে। দুটো, আমি দুটো বলছি তার জন্য এদের নাম ব্রঙ্কি, মনে রাখবি।
যদি একটা হতো তাহলে এদের নাম ব্রঙ্কাস হতো, ঠিক আছে। এখন দেখ, ইচ ব্রঙ্কি undergoes repeated division to form secondary, tertiary and bronchioles ending up in thin terminal bronchioles। তো কি হয়, প্রথমে ব্রঙ্কি থাকে, ব্রঙ্কিওল থেকে তোর হচ্ছে গিয়ে কিসে পড়ে, তোর হচ্ছে প্রাইমারি ব্রঙ্কি, ঠিক আছে। প্রথমে হচ্ছে প্রাইমারি ব্রঙ্কি, তারপর সেকেন্ডারি ব্রঙ্কি, তারপর তারপর কি টার্সিয়ারি ব্রঙ্কি, এবং সবার শেষে টার্মিনাল ব্রঙ্কি, ঠিক আছে। তো কি কি হলো, প্রথমে হচ্ছে গিয়ে প্রাইমারি ব্রঙ্কি, তারপর সেকেন্ডারি, তারপর টার্সিয়ারি এবং সবার শেষে টার্মিনাল ব্রঙ্কিওলস, ঠিক আছে। ট্রাকিয়া, primary, secondary, tertiary, and initial bronchial are supported by incomplete cartilaginous rings। তো দেখ, কার কার থাকে, ট্রাকিয়া মানে শ্বাসনালী, যেটা ছিল শ্বাসনালী, তারপর প্রাইমারি, তারপর সেকেন্ডারি, তারপর টার্সিয়ারি, আর হচ্ছে ইনিশিয়াল ব্রঙ্কিওল মানে শুরুর যে ব্রঙ্কিওলটা, এরা ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিংস। দেখ, ইনকমপ্লিট, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখ, ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিংস, ঠিক আছে, ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিংস। টার্মিনাল ব্রঙ্কিওলে কিন্তু ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিংস থাকে না, ঠিক আছে। এখন দেখ, each terminal bronchi gives rise to a number of very thin irregular walled and vascularized bag like structure called alveoli, মানে কি বায়ুথলি। টার্মিনাল ব্রঙ্কি, টার্মিনাল টার্মিনাল ব্রঙ্কি কি এরকম বায়ুথলির মতো গোল গোল স্ট্রাকচার থাকে, যেটাকে বলা হচ্ছে অ্যালভিওলি, ঠিক আছে, মানে বায়ুথলি। এটা তোদের দেখাবো, 3D তে দেখাবো। দি ব্রাঞ্চিং নেটওয়ার্ক অফ ব্রঙ্কি, ব্রঙ্কিওল এন্ড অ্যালভিওলি comprise the lungs, ঠিক আছে। তো দেখ, উই হ্যাভ টু লাংস, আমাদের কটা, আমাদের হচ্ছে ডান আর বাম ফুসফুস, তাই তো। আর কভার্ড বাই ডাবল লেয়ার প্লুরা, তো হচ্ছে ফুসফুসের আবরণে কি প্লুরা, তাই তো। প্লুরার কটা লেয়ার থাকে, দুটো লেয়ার থাকে, ঠিক আছে। একটা হচ্ছে ইনার মেমব্রেন মানে ভিতরের ইনার মেমব্রেন, আর একটা হচ্ছে আউটার মেমব্রেন। ইনার মেমব্রেন দেখ, এটা হচ্ছে ফুসফুস, ঠিক আছে, ফুসফুসের ইনার মেমব্রেন হচ্ছে আউটার মেমব্রেন, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে ফুসফুসের আবরণের মধ্যে থাকে ইনার মেমব্রেনটা লেগে থাকে, আর হচ্ছে কি আমাদের যে রিব কেজ আছে, রিব কেজ, রিব কেজের মধ্যে আউটার মেমব্রেন থাকে। এবং এই দুটো মেমব্রেনের মাঝখানে দেখ, দুটো মেমব্রেন যদি একসাথে লেগে যায় তাহলে তো প্রচুর ঘর্ষণ হবে না, ঘর্ষণের ফলে কি হতে পারে, অনেক প্রবলেম হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ঘর্ষণটাকে কমানোর জন্য আমাদের কি থাকে, এর মাঝখানে একটা তরল থাকে, ঠিক আছে। একটা তরল থাকলে কি হয়, ঘর্ষণটা কমে যায়। এই তরলটাকে কি বলা হয়, প্লুরাল ফ্লুইড, ঠিক আছে। এই তরলটাকে বলা হয় প্লুরাল ফ্লুইড, ঠিক আছে, বুঝে গেলি। এখন বাংলাতে তোদের একবার বলে দিচ্ছি, দেখ, একজোড়া বই নাসারন্ধ, ঠিক আছে। এই নাসাপথে নাসিকা প্রকোষ্ঠতে বিস্তৃত থাকে, নাসিকা প্রকোষ্ঠে গলবিল মানে হচ্ছে ফ্যারিংসে, নাসিকা প্রকোষ্ঠ, তারপরে গলবিল আছে। তো গলবিলের একটি অংশ খাদ্য বায়ু প্রবেশের জন্য সাধারণ প্রবেশ করতে, কি বলেছিলাম, ফ্যারিংসে কি থাকে, খাবার আর বায়ু প্রবেশ করে। তো গল দুটোই প্রবেশ হয়, ঠিক আছে। গলবিল মধ্য দিয়ে গলবিলের পরে কি আছে, ষড়যন্ত্রকে বলা হয়, ঠিক আছে। আর বলা হয় ফ্যারিংস। তো তারপর ষড়যন্ত্র, ষড়যন্ত্রের পরে শ্বাসনালী, শ্বাসনালী মানে কি ট্রাকিয়া। তো দেখ, ষড়যন্ত্র একটি তরুণস্থিত নির্মিত একটি বাষ্প, ঠিক আছে, তরুণস্থিত নির্মিত একটি বাষ্প যা শব্দ সৃষ্টি করতে পারে, শব্দ সৃষ্টি করতে পারে, তাই কি বলা হয়, শব্দ উৎপন্নকারী যন্ত্র, ঠিক আছে। এই খাদ্য গলাধিকরণের সময় বলেছিলাম যে একটা তোর হচ্ছে গিয়ে তরুণ স্থিতিস্থাপক তরুণস্থিত নির্মিত পাত দ্বারা আবৃত থাকে, যাকে কি বলা হয় এপিগ্লোটিস, ঠিক আছে। এ হচ্ছে ষড়যন্ত্রে খাদ্য প্রবেশে বাধা দেয়। আমাদের শ্বাসনালী মানে ট্র্যাকিয়া কত দূর অব্দি বিস্তৃত ছিল বলেছিলাম, পঞ্চম বক্ষ মানে থোরাসিক ভার্টিব্রা, ঠিক আছে। তারপর ডান আর বাম প্রাথমিক ক্লোম শাখা মানে ব্রঙ্কাই, এরপর গৌণ ক্লোম শাখা, তারপর প্রগৌণ ক্লোম শাখা, ঠিক আছে। তারপর প্রগৌণ ক্লোম শাখা, আবার হচ্ছে বহু উপক্লোম শাখা, অবশেষে উপক্লোম শাখা। এইসব নাম পড়বি, গুলিয়ে যাবি, এর থেকে ভালো ইংলিশটা মনে রাখ, ঠিক আছে। তো প্রাইমারি ব্রঙ্কিওল, তারপর সেকেন্ডারি, তারপর টার্সিয়ারি, তারপর হচ্ছে শেষে গিয়ে টার্মিনাল ব্রঙ্কিওল। আর টার্মিনাল ব্রঙ্কি ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিংস কিন্তু থাকে না, ঠিক আছে। তার বাদে বাকি সবগুলোতে ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিংস থাকে। মানে তাহলে কি বলতো, ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিংস কোথা থেকে থাকে, প্রথমে শুরু হয় কোথা থেকে, ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া, তারপর প্রাইমারি ব্রঙ্কিওল, তারপর সেকেন্ডারি ব্রঙ্কিওল, তারপর টার্সিয়ারি ব্রঙ্কিওল, এই অবধি, ঠিক আছে। টার্মিনাল ব্রঙ্কিওলে কিন্তু ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিংস থাকে না, এটা মনে রাখবি, এখান থেকে কোশ্চেন আসে। এরপর এই দেখ,
অ্যালভিওলাই শেষে কি থাকে, অ্যালভিওলার ব্রাইথলি থাকে, দেখালাম টার্মিনাল ব্রঙ্কিওল, তারপর শেষে গিয়ে অ্যালভিওলাই গোল থাকে, এটা হচ্ছে অ্যালভিওলাই। ঠিক আছে, ক্লোম শাখার শাখান্বিত জালক উপক্লোম শাখা বাইথলি মিশে ফুসফুস গঠন করে। আমাদের ফুসফুস দুটি ফুসফুস দ্বিস্তরীয় প্লুরা, দ্বিস্তরীয় প্লুরা বলেছি, একটা হচ্ছে আউটার মেমব্রেন আর একটা হচ্ছে ইনার মেমব্রেন। ঠিক আছে, ওকে, এখন তোদের ডায়াগ্রামটা দেখাই আমি। দেখ, এখানে ভালো করে বুঝতে পারবি, এটা তো আমাদের লাংস। ঠিক আছে, লাংসে দেখ, এই তো এটা হচ্ছে গিয়ে ব্রঙ্কাই। ঠিক আছে, এটা হচ্ছে ব্রঙ্কাই, এটা ব্রঙ্কাই দেখতে পাচ্ছিস। তারপর প্রাইমারি ব্রঙ্কিওল, তারপর সেকেন্ডারি ব্রঙ্কিওল, তারপর টারশিয়ারি ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল, এভাবে চলে যায়। ঠিক আছে, এরপরে দেখ, অ্যালভিওলাইটা দেখাচ্ছি তোদের। এই যে অ্যালভিওলাই, এটা হচ্ছে কি দেখ, ব্যাগের মতো বলেছিলাম না টার্মিনাল ব্রঙ্কিওলের পরে অ্যালভিওলাই থাকে, তো এগুলো হচ্ছে অ্যালভিওলাই। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যালভিওলাই। এবার অ্যালভিওলারি স্ট্রাকচার দেখাবো, ওখানে দেখতে হবে এই জিনিসটা, অ্যালভিওলার মেমব্রেন গুলো দেখতে পারবি, এগুলো হচ্ছে অ্যালভিওলাই। ঠিক আছে, এখানে হচ্ছে তো গ্যাসীয় বস্তুর আদান প্রদান হয়, মানে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এখানে আদান প্রদান হয়। ঠিক আছে, এখন আমরা আমাদের পড়াতে ফিরে যাই। এই তো, এখানে ছবিটা আরেকবার দেখে নে, এটা হচ্ছে নর্মাল একটা ছবি। ঠিক আছে, এটা হচ্ছে নেজাল ক্যাভিটি, যেটা বলছিলাম নেজাল ক্যাভিটি, এই নেজাল ক্যাভিটি। তারপর দেখ ফ্যারিংস, এই ফ্যারিংস, ফ্যারিংস এর পরে ল্যারিংস। ঠিক আছে, ষড়যন্ত্র, গলবিল, প্রথমে গলবিল, তারপর ষড়যন্ত্র, তারপর ট্রেকিয়া মানে শ্বাসনালী, তারপর ব্রঙ্কাই। ঠিক আছে, তারপর ব্রঙ্কিওল, আর সবার শেষে গোল গোল যেগুলো দেখালাম সেটা হচ্ছে অ্যালভিওলাই। আরে নিচে দেখ, এটা কি, এটা হচ্ছে ডায়াফ্রাম মানে মধ্যচ্ছেদা। ঠিক আছে, ঠিক আছে, পরের পেজটা দেখি, এটা হচ্ছে এনসিইআরটি ডায়াগ্রাম, এখান থেকে কিন্তু প্রত্যেকবার কোশ্চেন আসে, প্রত্যেকবার। তো ভালো করে একবার দেখে নে, সবকিছু বলে দিয়েছে, আরেকবার দেখে নে তাহলেই হবে। দেখ, এটা হচ্ছে এপিগ্লোটিস, এপিগ্লোটিস কি করে, খাবার ঢুকতে প্রিভেন্ট করে। ঠিক আছে, তারপর ল্যারিংস, ল্যারিংস কি, ল্যারিংস এর অপর নাম সাউন্ড বক্স, কারণ শব্দ উৎপন্ন করে তার জন্য সাউন্ড বক্স বলে। শ্বাসনালী, ট্রেকিয়া। ঠিক আছে, এই যে রিং, এটা হচ্ছে ইনকমপ্লিট। ঠিক আছে, মানে পুরোটা গোল থাকে না, হাফ অব্দি থাকে। ঠিক আছে, এখন দেখ এটা ব্রঙ্কাস, মানে একটা জন্য বলেছিলাম না যে একটা যখন হবে তখন সেটা ব্রঙ্কাস, তাই হচ্ছে দেখ শুধু ব্রঙ্কাস। ঠিক আছে, এটা রিপস, এ কাটেন মানে রিপ গুলোকে কেটে দিয়েছে তার জন্য রিপস এরকম। এটা হচ্ছে লাংস। এরপর দেখ, এখানে দেখ প্লুরাল মেমব্রেন, এই যে মেমব্রেন, প্লুরা তার মেমব্রেন, দুটো মেমব্রেন দিয়েছে। ঠিক আছে, তার মাঝ এই অ্যালভিওলাই যে গোল ব্যাগের মতো, এগুলো হচ্ছে অ্যালভিওলাই। মাঝখানে দেখ প্লুরাল মেমব্রেনের মাঝখানে প্লুরাল ফ্লুইড। ঠিক আছে, আর এই যে ব্রঙ্কিওল সবার শেষে। এটা হচ্ছে বাংলাতে দেখতে চাইলে বাংলাতে একবার দেখে নে, এই এপিগ্লোটিস, এপিগ্লোটিস, তারপর ষড়যন্ত্র, শ্বাসনালী, তারপর ক্লোম শাখা, তারপর এই যে গিয়ে বায়ুথলি, তারপর প্লুরাল তরল, প্লুরাল আবরণী, প্লুরাল আবরণীর মাঝখানে থাকে হচ্ছে গিয়ে প্লুরাল তরল আর উপক্লোম শাখা। ঠিক আছে, আর এটা মধ্যচ্ছেদা মানে কি ডায়াফ্রাম। বেশ, আচ্ছা, এখন কি বলছি আমরা পড়ি। দেখ কি বলেছিলাম, whereas the inner pleural membrane is in contact with the lung surface, তো কি বলেছিলাম ফুসফুসের সাথে কন্টাক্ট কি থাকে, ইনার প্লুরাল মেমব্রেন মানে অন্তর আবরণী যে প্লুরাল মেমব্রেন সেটা হচ্ছে কন্টাক্টে থাকে লাংয়ের সাথে। ঠিক আছে, the part starting from external nostril to terminal bronchiole contacting
কনস্টিটিউট দ্য কন্ডাক্টিং পার্ট, এটা খুব ইম্পর্টেন্ট, কন্ডাক্টিং পার্ট, ঠিক আছে। তো কন্ডাক্টিং পার্টটা কোথা থেকে শুরু হয়, দেখ এক্সটার্নাল নস্ট্রিল, নাক থেকে শুরু হয়, টার্মিনাল ব্রঙ্কিওল, ব্রঙ্কিওলে গিয়ে শেষ হয়, এটাকে কি বলা হয় কন্ডাক্টিং পার্ট, ঠিক আছে, মানে পরিবাহী অংশ। এরপর দেখ দি অ্যালভিওলাই, মানে বায়ুথলি থেকে এন্ড দেয়ার ডাক্টস, আর বায়ুথলির পরে ভিতরে যা যা আছে সেগুলো নিয়ে কি করে রেসপিরেটরি অর এক্সচেঞ্জ পার্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে। তো কন্ডাক্টিং পার্ট আর হচ্ছে কি তোর এক্সচেঞ্জ পার্ট, কোনটা কোনটা, কন্ডাক্টিং পার্ট হচ্ছে কি নাক থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিওল, ঠিক আছে, ওই অবধি। তারপর যেই ব্যাক থেকে শুরু হলো মানে অ্যালভিওলাই, অ্যালভিওলাই আর ওদের ডাক্ট, ওরা হচ্ছে পর এক্সচেঞ্জ পার্ট। মানে কেন এক্সচেঞ্জ পার্ট, কারণ অ্যালভিওলাইতে গিয়ে আমাদের অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হয়, তো তার জন্য যেহেতু আদান প্রদান হয়, আদান প্রদানের ইংলিশ কি এক্সচেঞ্জ পার্ট, তার জন্য এক্সচেঞ্জ পার্ট দিয়েছে, ঠিক আছে। এরপর বুঝলি, আর কন্ডাক্টিং পার্ট কি মানে পরিবাহী অংশ, মানে নিয়ে আসে, যেহেতু হাওয়া তোর নাক থেকে ভিতরে যায় টার্মিনাল ব্রঙ্কিওল অব্দি, তো তার জন্য এর নাম কন্ডাক্টিং পার্ট, ঠিক আছে। এরপর দেখ দি কন্ডাক্টিং পার্ট ট্রান্সপোর্ট দ্য অ্যাটমসফিয়ারিক এয়ার টু দ্য অ্যালভিওলাই, ক্লিয়ার্স ইট ফ্রম ফরেন পার্টিকেলস, মানে বাইরের যে তোর হচ্ছে গিয়ে বাইরে থেকে যেসব তোর ধূলিকণা, আমরা যখন রাস্তায় যাই তখন অনেক ধূলিকণা আসে, তো ওগুলোকে পরিষ্কার করার দায়িত্ব কাদের, কন্ডাক্টিং পার্টের, ঠিক আছে। হিউমিডিফাইজ, আর্দ্রতা মেনটেন করে, অলসো ব্রিং দ্য এয়ার টু বডি টেম্পারেচার। এখন কি ধর ধর কোনোখানে আমরা আছি যেখানে তোর হচ্ছে গিয়ে হাওয়াটা খুব গরম, তো ওটাকে আমাদের শরীরের যে তাপমাত্রা তার লেভেলে নিয়ে আসে পরিবাহী অংশ, ঠিক আছে। Exchange part is a site of actual diffusion of oxygen and carbon dioxide between blood and atmospheric air. তো exchange part কোনটা ছিল, exchange part ছিল হচ্ছে গিয়ে তোর অ্যালভিওলাই আর হচ্ছে তার ডাক্ট গুলো। ওরা কি করে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কোথায় আদান প্রদান করে, আমাদের পরিবেশ থেকে তোর হচ্ছে গিয়ে রক্তের মাধ্যমে আদান প্রদান করে, রক্তের মধ্য দিয়ে, ঠিক আছে। এখন দেখ একটা খুব ভালো জিনিস, The lungs are situated in the thoracic chamber, which is anatomically airtight chamber. এখন দেখ আমাদের যে ফুসফুসটা আছে এটা কোথায় আছে, থোরাসিক চেম্বার, এটাকে বলে থোরাসিক চেম্বার। তো এখানে এটা কি এয়ার টাইট, মানে এর মধ্যে থেকে কোনো হাওয়া বেরোতে পারে না নর্মালি, ঠিক আছে। মানে এয়ার টাইট না হলে তো অনেক প্রবলেম হতো। এখন কেন এয়ার টাইট সেটা তোকে বলছি। দি থোরাসিক চেম্বার ইজ ফ্রম ডরসালি বাই দ্য ভার্টিব্রাল কলম। এখন ভার্টিব্রাল কলম মানে কি, এই যে পিছনে এটা আছে এটাকে বলা হয় ভার্টিব্রাল কলম, কলম, ঠিক আছে। তো এটা হচ্ছে ডরসালি মানে পেছনে, ভেন্ট্রালি মানে সামনে। দেখ ভেন্ট্রালি সামনে কি আছে স্টারনাম, সামনে হচ্ছে স্টারনাম, ঠিক আছে। আর পিছনে হচ্ছে গিয়ে তোর ভার্টিব্রাল কলম। ল্যাটারালি মানে পার্শ্ব, এই যে সাইডের দিকটা বলে ল্যাটারালি, ঠিক আছে। সাইডের দিকটাকে বলা হয় ল্যাটারালি। তো সাইডে কি আছে রিবস, তোদের দেখিয়েছিলাম না ছবিতে, রিবস কাটা ছিল, তো সাইডের দিকে তো ল্যাটারালি রিবস। আর নিচের দিকে কি থাকে মধ্যচ্ছেদা মানে ডায়াফ্রাম। তোরা দেখেছিলি ছবিতে ডায়াফ্রামের শেপ কি হয়, ডোম শেপ। এটা খুব ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য শেপ অফ ডায়াফ্রাম কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এখন দেখ এরপর কি বলছে, দি অ্যানাটমিক্যাল সেটআপ অফ লাংস ইন thorax is such that any change in the volume of the thoracic cavity will be reflected in the lung cavity, ঠিক আছে। তো মানে কি আমাদের যে লাং মানে ফুসফুস আমাদের থোরাক্সে এমন ভাবে আছে, যদি তোর হচ্ছে কি ভলিউম মানে আয়তনের কোনো একটু ধর আয়তন বাড়লো বা কমলো, সেটা হচ্ছে লাং ক্যাভিটিতে গিয়ে মানে নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা দেখা যায়। এখন কিভাবে দেখা যায় সেটা আমি বলছি। এখন দেখ আমরা বয়লের সূত্র অনুযায়ী কি জানি, পি প্রপোর্শনাল টু 1/v। তার মানে কি যদি প্রেসার বাড়ে তাহলে ভলিউম কমবে, তাই তো। তো এটার উপরই সবকিছু হয়, সেটা কিভাবে হয় সেটা তোদের বলছি আমি। আগে তোরা রেসপিরেশন স্টেপস গুলো দেখে নে। দেখ ব্রিদিং অর পালমোনারি ভেন্টিলেশন, ব্রিদিং অর পালমোনারি ভেন্টিলেশন বাই হুইচ অ্যাটমসফিয়ারিক এয়ার ইজ ড্রন ইন, মানে বাইরের পরিবেশের হাওয়া আমরা ভিতরে নিচ্ছি, আর আমাদের অ্যালভিওলাই মানে আমাদের শরীরে কি উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড, তো কার্বন ডাইঅক্সাইড রিচ অ্যালভিওলার এয়ার ইজ রিলিজড আউট, ঠিক আছে। ডিফিউশন অফ গ্যাসেস অ্যাক্রস অ্যালভিওলার মেমব্রেন, তো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আসে, তো ওদের আদান প্রদান হয় অ্যালভিওলার মেমব্রেনে, ঠিক আছে। ট্রান্সপোর্ট অফ গ্যাসেস বাই দ্য ব্লাড, তো ব্লাডের থ্রুতে রক্তের মাধ্যমে পুরো শরীরে আমাদের সেই অক্সিজেনটা চলে যায়, ঠিক আছে। ডিফিউশন অফ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিটুইন ব্লাড এন্ড টিস্যু, এখন রক্তের মধ্যে দিয়ে তো চলে গেল, শরীরের প্রত্যেকটা জায়গায় কিভাবে আসবে ব্যাপনের মাধ্যমে, ঠিক আছে।
diffusion of oxygen carbon dioxide between blood and tissues, utilization of oxygen by the cells for catabolic reaction। এখন ক্যাটাবলিক যে রিয়াকশন গুলো হয়, ঠিক আছে, তো সেই ক্যাটাবলিক রিয়াকশনে অক্সিজেন কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয়, এটিপির মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করি। তো রেসপিরেশনের কটা স্টেপ? 1 2 3 4 5, এরকম কোশ্চেন আসে যে রেসপিরেশনের কটা স্টেপ, এটাও মনে রাখবি, ঠিক আছে। ওকে, নেক্সট পেজ দেখি আমরা। মেকানিজম অফ ব্রিদিং। তো আমরা শ্বাসক্রিয়া পদ্ধতি, ঠিক আছে, আমরা শ্বাস প্রশ্বাস কিভাবে নেই তার হচ্ছে মেকানিজমটা, পদ্ধতিটা আমরা দেখব। দেখি, দেখ, ব্রিদিং ইনভলভস টু স্টেজ, মানে দুটো প্রক্রিয়া আছে, একটা হচ্ছে ইন্সপিরেশন আর একটা হচ্ছে এক্সপিরেশন। মানে হচ্ছে ইন্সপিরেশন মানে প্রশ্বাস আর এক্সপিরেশন মানে নিঃশ্বাস। ইন্সপিরেশন কি? মানে আমরা নিই, ইন্সপিরেশন ডিউরিং হুইচ অ্যাটমসফিয়ারিক এয়ার ইজ ড্রন ইন, মানে আমরা বায়ু পরিবেশের হাওয়া নিচ্ছি, মানে অক্সিজেন নিচ্ছি, এটা হচ্ছে ইন্সপিরেশন। আর এক্সপিরেশন বাই হুইচ এক্সপিরেশন বাই হুইচ দ্য অ্যালভিওলার এয়ার ইজ রিলিজ আউট, ঠিক আছে। এক্সপিরেশন হলো আমাদের যে হলো বের করে দেওয়া, ঠিক আছে। প্রেসার গ্রেডিয়েন্ট বিটুইন দ্য লাংস, আচ্ছা ঠিক আছে, দ্য মুভমেন্ট অফ এয়ার ইনটু, দেখ কি বলছে, the lungs is carried out by a pressure gauge between the lungs and atmosphere। তো আমাদের কি হয়, প্রেসার মানে চাপের মাধ্যমে আমরা তো নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি কি করে। এখন দেখ, যখন আমরা কি, তোকে কি বলেছিলাম একটু আগে, প্রেসার ইকুয়ালস টু 1/v, মানে তোর প্রেসার বাড়লে ভলিউম কমে যায়, তাই তো, মানে আয়তন কমে যায়। তো কি হচ্ছে, আমরা যখন তোর হচ্ছে শ্বাস প্রশ্বাস নিই, আমার কথা শোন, প্রথমে বলছি তারপর ওখানে যাচ্ছি, ঠিক আছে। যখন আমরা নিলাম, তো যখন নিঃশ্বাস নিই মানে প্রশ্বাস নিই, তখন আমাদের কি হয়, রিবকেজটা উপরে উঠলো, তাই তো। উপরে উঠলে কি হয়, আয়তন বাড়ে, আয়তন বাড়লে কি হয়, প্রেশারটা কমে গেল। এখন এয়ার সবসময় হাই প্রেশার থেকে লো প্রেশারে যায়, এয়ার সবসময় দেখ হাই প্রেশার টু হাই থেকে লো প্রেশারে যায়, ঠিক আছে। তো এয়ার সবসময় হাই প্রেশার থেকে লো প্রেশারে যায়। তো আমাদের যখন যখন প্রশ্বাস নিচ্ছি, তখন কি হচ্ছে, আমাদের রিবকেজটা উপরে উঠছে, তো তাহলে কি হলো, আয়তনটা বাড়লো, আয়তন বাড়লে কি হয়, প্রেশার কমে গেল। তো এয়ার হাওয়া সবসময় কোথা থেকে কোথা যায়, বেশি থেকে কম। তো পরিবেশের হাওয়া বেশি আছে, তো বেশি থেকে কম হাওয়া আমরা ঢুকে, অক্সিজেন আমাদের শরীরে ঢুকে গেল, ঠিক আছে। এখন যখন আমরা যখন নিঃশ্বাস ছাড়ি, তো নিঃশ্বাস ছাড়ার সময় কি হয়, দেখ নিচের জায়গায় চলে গেল, তো কি হলো, আয়তনটা কমে গেল। আয়তন কমলে কি হলো, আয়তন কমলে তো প্রেশারটা বেড়ে গেল। এখন আমাদের ভিতরে যে প্রেশার, তো এখানে কার্বন ডাইঅক্সাইড প্রেশার বেড়ে গেল, তো কার্বন ডাইঅক্সাইড প্রেশার বেরোলে কি হয়, বেশি থেকে কমে যাবে, পরিবেশে কম এখানে বেশি, তো তার জন্য কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে। এখন এটা পড়ি আমি, আচ্ছা। তো দেখ, ইন্সপিরেশন can occur if the pressure within the lungs is less than the atmospheric pressure, মানে তখনই হবে যখন তোর হচ্ছে গিয়ে পরিবেশের প্রেশার থেকে আমাদের ফুসফুসে যে প্রেশারটা সেটা হচ্ছে কম থাকবে, তখনই হচ্ছে গিয়ে হবে। তো কম, কম জন্য নেগেটিভ প্রেশার, ঠিক আছে, কম কম মানে নেগেটিভ, তো কম জন্য নেগেটিভ প্রেশার তখন লাংসে থাকলো। সিমিলারলি এক্সপিরেশন টেক্স প্লেস when the intraPulmonary pressure is higher than the atmospheric pressure। তো হচ্ছে গিয়ে যখন তোর এক্সপিরেশন হবে তখন কি হবে, আমাদের যে ইন্ট্রাপালমোনারি প্রেশার মানে ফুসফুসের প্রেশার সেটা হচ্ছে পরিবেশের প্রেশার থেকে বেশি হবে, এটাই বলতে যাচ্ছে। এখন কে কে কাজ করে এই পদ্ধতিতে সাহায্য করে, কি বললাম প্রথমে, মধ্যচ্ছেদা, মধ্যচ্ছেদা কি হয়, উপরে ওঠে, ঠিক আছে, মধ্যচ্ছেদা নিচে নামে, ঠিক আছে, মানে কন্ট্রাকশন হয়, কন্ট্রাকশন হলে নিচে নামে, সেটা তো থ্রিতে দেখাবো। অ্যান্ড এ স্পেশালাইজ সেট অফ মাসেল এক্সটার্নাল এন্ড ইন্টারনাল ইন্টারকস্টাল, ঠিক আছে। আমাদের যে রিবস আছে, আমাদের দুটো রিবস এর মাঝখানে দুটো মাসেল আছে, ঠিক আছে, ওই মাসেলটার নাম হচ্ছে কি এক্সটার্নাল এন্ড ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। ওরা কি করে, হেল্প ইন জেনারেশন অফ সাচ গ্রেডিয়েন্ট, মানে ওরা হচ্ছে প্রেসার ভলিউমটাকে মানে আয়তনটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে।
এখন দেখ নিয়ন্ত্রণ করে ইন্সপিরেশন ইনিশিয়েট বাই দ্য কন্ট্রাকশন অফ দ্য ডায়াফ্রাম। তো যখন আমরা প্রশ্বাস নিই মানে ইন্সপিরেশন নিই তখন কি হয়, কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম আমাদের এখানে এইরকম ডায়াফ্রাম আছে, তো ডায়াফ্রামটা নিচের দিকে যায়, ঠিক আছে। আর তাহলে নিচের দিকে গেল, আর আমাদের যে রিব কেসটা আছে এটা হচ্ছে বাইরের দিকে আসে। দেখ এটা বাইরের দিকে আসলো, তো কি হলো, তাহলে তোর আয়তনটা বাড়লো, তাহলে প্রেশার কমলো, প্রেশার কমলে পরিবেশটা হওয়া আমাদের শরীরে চলে আসলো, ঠিক আছে। এখন দেখ which increase the volume of thoracic chamber in anterior posterior। anterior মানে সামনে, posterior পিছনে। তো এই যে সামনে পিছনের দিকে ভলিউমটা বাড়ছে, আয়তন বাড়ছে, এটাই বলেছে। the contraction of external intercostal muscle leaves the ribs। তো যখন তোর এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল তো কন্ট্রাকশন হয়, তো রিবস গুলোকে উপরে তুলে দেয়, তো রিবস গুলো উপরে উঠলো, ঠিক আছে, এটাই বলেছে। আচ্ছা, পরের পয়েন্ট গুলো পড়ি আমরা। The sternum causing an increase in the volume of the thoracic chamber in the dorsoventral axis। স্টার্নাম কি করে, স্টার্নাম সামনে থাকে, ওরা কি করে ডর্সো ভেন্ট্রাল, ডর্সো মানে কি পেছনে, ভেন্ট্রাল মানে কি সামনে, ঠিক আছে। দি ওভারঅল ইনক্রিজ ইন দ্য থোরাসিক ভলিউম কজেস এ সিমিলার ইনক্রিজ ইন দ্য পালমোনারি ভলিউম। তো কি হলো, তোর হচ্ছে কি পালমোনারি ভলিউম আয়তনটা বেড়ে গেল, ঠিক আছে। এন্ড ইনক্রিজ ইন পালমোনারি ভলিউম ডিক্রিজ দ্য ইন্টারপালমোনারি প্রেসার। কি বলেছি, আয়তন বাড়লে কি হয়, প্রেসার কমে গেল টু লেস দ্যান দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার, মানে পরিবেশের তোর চাপের থেকে আমাদের যে ফুসফুসের চাপ, যে হাওয়াটা চাপ, সেটা কমে গেল। তো কি হলো, এয়ার ফ্রম আউটসাইড টু মুভ ইনটু দ্য লাংস। তো হচ্ছে গিয়ে হাওয়া বাইরে থেকে ভিতরে আসে, এটাকে বলে ইন্সপিরেশন। রিল্যাক্সেশন, এখন দেখ এটা তো ইন্সপিরেশন হয়ে গেল, ঠিক আছে, ইন্সপিরেশন হয়ে গেল, ইন্সপিরেশন হয়ে গেল। এখন হচ্ছে রিল্যাক্সেশন অফ দ্য ডায়াফ্রাম, রিল্যাক্সেশন অফ দ্য diaphragm and the intercostal muscles return the diaphragm and sternum to their normal position। এখন কি হলো, ডায়াফ্রামের কন্ট্রাকশন হচ্ছিল, তখন রিল্যাক্স হয়ে গেল, ডায়াফ্রাম রিল্যাক্স হয়ে গেল, কি তাহলে কি হয়, ধনুকের মতো উপরে উঠে যায় ডায়াফ্রাম, ঠিক আছে, ধনুকের মতো উপরে উঠে যায়। আর ইন্টারকস্টাল মাসেলগুলো নিজের জায়গায় ফিরে আসলো, এই দেখ নিজের জায়গায় চলে আসলো, তো কি হলো, স্টার্নাম নর্মাল পজিশনে চলে আসলো। তাহলে কি হলো, রিডিউস দ্য থোরাসিক ভলিউম, তাহলে কি থোরাসিক ভলিউমটা কমে গেল, ঠিক আছে। তারপরে কি প্রেশারটা বেড়ে গেল, যেটা আমি বলছিলাম, প্রেশার বাড়লে কি হলো, প্রেশার ভিতর থেকে বাইরে চলে গেল, কার্বন ডাইঅক্সাইড বাইরে থেকে চলে গেল, এটাই হচ্ছে তো এক্সপিরেশন, ঠিক আছে। We have the ability to increase the strength of inspiration and expiration with the help of additional muscle in the abdomen। ঠিক আছে, তো আমাদের যে এই যে পেটের মধ্যে যে মাসেল গুলো আছে, এর সাহায্যে আমরা জোরে বেশি কম করে মানে আর কি আমাদের যে স্ট্রেংথটা ধর অনেকক্ষণ নিচ্ছি ছাড়ছি, পেটের মাসেল গুলো সাহায্যে, ঠিক আছে, এটাই বলেছে। এখন দেখ কি বলেছে, অন অ্যান অ্যাভারেজ, ঠিক আছে, একটা অ্যাভারেজ টাইমে এ হেলদি হিউম্যান ব্রিথস 12 to 16 টাইমস পার মিনিট, 12 থেকে 16 বার, ঠিক আছে, একটা মিনিটে একটা হেলদি মানুষ নিঃশ্বাস নিতে পারে, ঠিক আছে। তোরা নিজেরাও কাউন্ট করবি নিজেদের কত করে। দ্য ভলিউম অফ এয়ার ইনভলভ ইন ব্রিদিং মুভমেন্টস ক্যান বি এস্টিমেটেড বাই ইউজিং স্পাইরোমিটার। ঠিক আছে, স্পাইরোমিটার নামে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের মাধ্যমে আমরা কতটা এয়ার নিতে পারি, কতটা এয়ার ছাড়ি, সেটা হচ্ছে মাপা হয়, ঠিক আছে। বেশ, এখন আমরা ছবিটা দেখি, এনসিআইটির ছবি। দেখ তোকে যেটা বলছিলাম, ডায়াফ্রাম কি হচ্ছিল, কন্ট্রাকশন হচ্ছিল, ডায়াফ্রামের কন্ট্রাকশন হচ্ছিল, ঠিক আছে। ডায়াফ্রাম কন্ট্রাকশন হলে নিচের দিকে নেমে যাচ্ছে, আর রিবস এন্ড স্টার্নাম উপরের দিকে উঠে যাচ্ছে, তাহলে কি হাওয়া ঢুকে যাচ্ছে, প্রেশার এখানে ভলিউম বাড়লো, প্রেশার কমলো, তাহলে হাওয়া বাইরে থেকে ভিতরে ঢুকে গেল, ঠিক আছে। এখন দেখ এক্সপাইরেশনের সময় কি হয়, এক্সপাইরেশনের সময় ডায়াফ্রাম রিল্যাক্স হলো এন্ড আস্ট আপওয়ার্ডস, উপরের দিকে উঠলো, ঠিক আছে। এন্ড রিবস এন্ড স্টার্নাম দেখ নিজের জায়গায় ফিরে আসলো, ডায়াফ্রামও নিজের জায়গায় ফিরে আসলো, তাহলে কি হলো, আয়তনটা কমে গেল, প্রেশার বাড়লো, প্রেশার বাড়লে কি হয়, প্রেশার হাওয়া সবসময় কোথা থেকে যায়, বেশি প্রেশার থেকে কম প্রেশার, তো বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে। তাই বাংলাতে দেখে না একবার, এই যে মধ্যচ্ছেদা সংকোচন হচ্ছে, তারপরে পঞ্জরাস্থিস্থান নামে উত্তরণ হচ্ছে, বক্ষপিঞ্জর আয়তন বৃদ্ধি হচ্ছে, আয়তন বৃদ্ধি হলে ফুসফুসে বায়ু প্রবেশ হচ্ছে। এখন দেখ মধ্যচ্ছেদা প্রসারণ, মধ্যচ্ছেদা প্রসারণ হচ্ছে, ধনুকের মতো নিজের জায়গায় চলে গেল, রিল্যাক্স হয়ে গেল,
যখন আমরা রিল্যাক্স হই কি করি, আমরা যদি রিল্যাক্স নিজের জায়গায় চলে যাই তো মধ্যস্থান নিজে চলে গেল, পঞ্চরাশি স্টার্নাম নিজের জায়গায় চলে আসলো, তাহলে কি হলো, আয়তনটা কমে গেল। এখন আয়তন বাড়লে কি হলো, আয়তন কমলে কি হলো, প্রেশার বাড়লো, বায়ু বাইরে নিয়ে চলে গেল। ঠিক আছে, এটা তো থ্রিডিতে দেখাচ্ছি। দেখ, দেখতে পাচ্ছিস, দেখ, এটা হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে, ডায়াফ্রাম কি হচ্ছে, ডায়াফ্রাম কি হচ্ছে, দেখ ডায়াফ্রাম নিচের দিকে নামছে, তাহলে কি রিপকেসটা উপরের দিকে উঠছে, তখন ইন্সপিরেশন হচ্ছে, হাওয়া ভিতরে উঠে যাচ্ছে, দেখ ডায়াফ্রাম আবার নিজের জায়গায় চলে যাচ্ছে, এক্সপাইরেশন, এই যে দেখ ইন্সপিরেশন হচ্ছে, রিপকেসটা বাইরে বড় হয়ে গেল। ঠিক আছে, এই দেখ, ভালো করে দেখ এখানে, এই দেখ ডায়াফ্রাম যখন নিচের দিকে নামলো তখন রিপকেসটা উপরের দিকে উঠে গেল, তখন হচ্ছে হাওয়া ভিতরে ঢুকে গেল। বুঝে গেলি কিভাবে হয়। আবার আমরা আমাদের নিজেদের পড়াতে ফিরে যাই। আচ্ছা, তো এখন দেখ, আমরা একটু ভলিউম নিয়ে আলোচনা করি। ঠিক আছে, টাইডাল ভলিউম। ঠিক আছে, টাইডাল ভলিউম কি, টাইডাল ভলিউম হচ্ছে ভলিউম অফ এয়ার ইন্সপায়ার্ড অর এক্সপায়ার্ড ডিউরিং এ নর্মাল রেসপিরেশন, মানে নর্মাল ভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এর অ্যামাউন্ট কত, 500 মিলিলিটার। ঠিক আছে, 500 মিলিলিটার অ্যামাউন্ট মনে রাখবি। এবার দেখ, ইন্সপায়ারেটরি রিজার্ভ ভলিউম। ঠিক আছে, অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান ইন্সপায়ার বাই এ ফোর্সফুল ইন্সপিরেশন, মানে নিঃশ্বাস নিলাম, মানে নর্মাল নিঃশ্বাস, দেখ নর্মাল হচ্ছে গিয়ে তোর যখন প্রশ্বাস নিলাম, তো এরপরে আমি কতটা জোরে নিতে পারি, তো এটা হচ্ছে গিয়ে তোর হচ্ছে গিয়ে ইন্সপায়ারেটরি রিজার্ভ ভলিউম। ঠিক আছে, এর অ্যামাউন্টটা দেখ 2500 থেকে 3000। সেম ভাবে তোর এক্সপায়ারেটরি রিজার্ভ ভলিউম, ঠিক আছে, অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান এক্সপায়ার বাই এ ফোর্সিবল এক্সপাইরেশন, মানে জোরে কত জোরে ছাড়তে পারি। ঠিক আছে, এটা হচ্ছে 1000 থেকে 1100 মিলিলিটার। ঠিক আছে, বাংলাতে দেখে নি একবার। এরপর দেখ রেজিডুয়াল ভলিউম। ঠিক আছে, রেজিডুয়াল ভলিউম কি, ভলিউম অফ এয়ার রিমেনিং ইন দ্য লাংস ইভেন আফটার এ ফোর্সিবল এক্সপাইরেশন, মানে আমরা জোরে নিঃশ্বাস ছেড়ে দিলাম, তারপরে আমাদের শরীরে মানে লাংসের মধ্যে যতটা হওয়া পড়ে থাকলো সেটাকে বলা হয় রেজিডুয়াল ভলিউম। ঠিক আছে, রেজিডুয়াল ভলিউম অ্যামাউন্ট কত, 1100 থেকে 1200 মিলিলিটার। ঠিক আছে, এবার দেখ ইন্সপায়ারেটরি ক্যাপাসিটি। ইন্সপায়ারেটরি ক্যাপাসিটি কি, টোটাল ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান ইন্সপায়ার আফটার এ নর্মাল এক্সপাইরেশন, একটা মানুষ যখন ও হচ্ছে গিয়ে এক্সপাইরেশন মানে ছাড়লো, নিঃশ্বাস ছাড়ার পরে কতটা অ্যামাউন্ট নিতে পারে সেটাকে বলা হয় ইন্সপায়ারেটরি ক্যাপাসিটি। ঠিক আছে, তো এটা কি, টাইডাল ভলিউম প্লাস ইন্সপায়ারেটরি রিজার্ভ ভলিউম। ঠিক আছে, এখন এক্সপায়ারেটরি ক্যাপাসিটি, এক্সপায়ারেটরি ক্যাপাসিটি কি সেম জিনিস, টোটাল ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান এক্সপায়ার আফটার নর্মাল এক্সপাইরেশন, মানে একটা নিঃশ্বাস নিল, তারপর কতটা অ্যামাউন্ট ও ছাড়তে পারে। ঠিক আছে, কতটা জলদি কতটা অ্যামাউন্ট ছাড়তে পারি সেটাই হচ্ছে কি এক্সপায়ারেটরি ক্যাপাসিটি। তো এটা কি দেখ, টাইডাল ভলিউম আর এক্সপায়ারেটরি রিজার্ভ ভলিউম। ঠিক আছে, এখন ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, তো ভলিউম অফ এয়ার দ্যাট উইল রিমেইন ইন লাংস আফটার নর্মাল এক্সপাইরেশন, তো একটা নর্মাল এক্সপাইরেশন হয়ে গেল, মানে নিঃশ্বাস ছাড়লাম, তারপরে মানে ছাড়লাম, তারপরে তোর যতটা পড়ে থাকলো সেটাকে বলা হয় ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এটা কি, এক্সপায়ারেটরি রিজার্ভ ভলিউম আর রেসিডুয়াল ভলিউম। এখন হচ্ছে কি ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি কি, দি ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান ব্রিথ ইন আফটার ফোর্স এক্সপাইরেশন, মানে আমরা নিঃশ্বাস ছাড়লাম তারপর যতটা অ্যামাউন্ট আমরা নিতে পারি সেটাই হচ্ছে কি তোর ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি কি 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 হয়, দেখ, দিস ইনক্লুডস এক্সপায়ারেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম, ইন্সপায়ারেটরি রিজার্ভ ভলিউম। ঠিক আছে, তো এটা কি ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান ব্রিথ আউট আফটার ফোর্স ইন্সপাইরেশন, মানে আমরা একটা নর্মাল নিঃশ্বাস নিলাম তারপরে যতটা পরিমাণে হাওয়া আমরা ছাড়তে পারি। ঠিক আছে, সেটাই হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটির মধ্যে কি কি পড়ে, এক্সপায়ারেটরি রিজার্ভ ভলিউম,
টাইডাল ভলিউম, ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। ঠিক আছে, এখন দেখ টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটি কি? টোটাল ভলিউম অফ এয়ার অ্যাকোমোডেট ইন দ্য লাংস এট দ্য এন্ড অফ এ ফোর্স ইন্সপাইরেশন। তো তোর সব মানে তোর গিয়ে যতটা পরিমাণ হাওয়া আমাদের লাংসের মধ্যে আছে, আপনি একটা জোরে নিঃশ্বাস নেওয়ার পর যতটা হাওয়া থাকলো সেটাই হচ্ছে কি তোর টোটাল লাং ক্যাপাসিটি। ঠিক আছে, রেজিডুয়াল ভলিউম, ইন্সপায়ার্ড রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম, এগুলো হচ্ছে পুরোটার উপরে, অথবা ভাইটাল ক্যাপাসিটি আর রেজিডুয়াল ভলিউম। এই যে ভাইটাল ক্যাপাসিটি পড়লাম এটা, অথবা রেজিডুয়াল ভলিউম অ্যাড করলে আমরা টোটাল লাং ক্যাপাসিটি পেয়ে যাবো। ঠিক আছে, দেখ এখানে তো বেশিরভাগ তো হচ্ছে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এখানে মুখস্থ করতে হবে অ্যামাউন্ট গুলো। বাংলাতে বাংলাতে বলে দিচ্ছি আমি শর্টে। মানে বায়ু 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 তো কত মিলিমিটার। ঠিক আছে, স্প্রেড রিজার্ভ ভলিউম, ঠিক আছে, এটা হচ্ছে 25 থেকে 3000। এক্সপায়ারি রিজার্ভ ভলিউম এটা হচ্ছে কত, 1000 থেকে 1100। একটা জিনিস এখন দেখ, এখানে কি বলেছে, এ হেলদি ম্যান ক্যান ইন্সপায়ার অর এক্সপায়ার অ্যাপ্রক্সিমেটলি 6000 to 8000 মিলিলিটার অফ এয়ার পার মিনিট। তার মানে কি, একটা নর্মাল মানুষ নিতে পারে অথবা ছাড়তে পারে 6000 থেকে 8000 মিলিলিটার অফ এয়ার পার মিনিট। ঠিক আছে, এটা কি করে হয়? তো এই যে টাইডাল ভলিউম 500, 500 ইন্টু আমরা নর্মাল মানুষ কতটা নিঃশ্বাস নিতে পারে একটা মিনিটে, 14 থেকে 16, মানে 12 থেকে 16, তো গুণ করে দেয়, 6000 থেকে 8000 চলে আসলো। ওকে, এবার আসি এক্সচেঞ্জ অফ গ্যাসেস। কি বলেছিলাম, বায়ুথলির মাধ্যমে তোর এক্সচেঞ্জ অফ গ্যাস হয়। ঠিক আছে, আচ্ছা, এক্সচেঞ্জ অফ গ্যাসেস দেখ, অ্যালভিওলাই আর দ্য প্রাইমারি সাইটস অফ এক্সচেঞ্জ অফ গ্যাসেস। ঠিক আছে, তো অ্যালভিওলার মধ্যেই সব তোর এক্সচেঞ্জ গ্যাসেস গুলো হয়। এক্সচেঞ্জ অফ গ্যাসেস অলসো অকার বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যু। তো হচ্ছে রক্ত আর কোষের টিস্যুর মধ্যে হচ্ছে কলার মাধ্যমে হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ অফ গ্যাসেস হয়। অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ ইন দিস সাইটস বাই সিম্পল ডিফিউশন, ব্যাপন, ব্যাপনের মাধ্যমে হয়, মেইনলি বেসড অন প্রেসার এন্ড কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তো চাপ আর হচ্ছে গিয়ে ঘনত্বের উপর নির্ভর করে তোর হচ্ছে গিয়ে মানে গ্যাসের আদান প্রদান হয়। ঠিক আছে, solubility of gases as well as thickness of the membrane involved in diffusion are also some important factors that can affect the rate of diffusion। তো কি হলো, solubility কি, কত তাড়াতাড়ি জল মিশতে পারে, আর হচ্ছে গিয়ে যে পর্দাটা আছে, আমরা হচ্ছে গিয়ে যে তোর রক্ত আর কোষের মধ্যে পড়ছি, সে যে পর্দাটা তার কতটা থিকনেস, মানে কতটা মোটা বা পাতলা, ঠিক আছে, তার উপর হয় যে ব্যাপন কত তাড়াতাড়ি হবে। ঠিক আছে, যেখান থেকে কোশ্চেন আসতে পারে যে কি কি তোর রেট, মানে কি কি তোর ডিপেন্ড করে, কি কি ফ্যাক্টরস ডিপেন্ড করে, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা বই রাখবি। Solubility of gases and as well as thickness of membrane involving diffusion also some important factors that can affect the rate of diffusion। ঠিক আছে, এখন দেখ পার্শিয়াল প্রেসার বলে আসবে একটা, এখন জিনিস আসবে। এখন প্রেসারটা কি, মানে চাপ। প্রেসার কন্ট্রিবিউটেড বাই অ্যান ইন্ডিভিজুয়াল গ্যাস, মানে একটা একটা গ্যাস। ঠিক আছে, একটা ধর অক্সিজেন, অক্সিজেন এর মধ্যে তো অনেক কিছু হাওয়া আছে, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড। ঠিক আছে, তো অক্সিজেন একটা মিক্সচার অফ গ্যাস, মানে একটা মিক্সচার, গ্যাসের মিক্সচার আছে, তার মধ্যে অক্সিজেন যতটা প্রেসারও করতে পারে। ঠিক আছে, মানে অনেকগুলো গ্যাসের মাধ্যমে তুই যতটা প্রেসার, অক্সিজেন যতটা প্রেসার করতে পারে সেটাকে বলা হয় পার্শিয়াল প্রেসার। সেটাকে বলা হয় পার্শিয়াল প্রেসার। পার্শিয়াল প্রেসার কিসের মাধ্যমে দেখায়, অক্সিজেন, অক্সিজেনের যে পার্শিয়াল প্রেসার সেটাকে দেখায় PO2, আর কার্বন ডাইঅক্সাইডের PCO2। ঠিক আছে, তো এখন দেখ এখানে তো নিচের কলমটাতে দেওয়া আছে, তো পার্শিয়াল প্রেসার অ্যাটমসফিয়ারে কত থাকে দেখ, পরিবেশে অক্সিজেনের কত থাকে, অক্সিজেনের 159, কার্বন ডাইঅক্সাইডের 0.3, অ্যালভিওলাই বায়ুথলিতে কত থাকে 104, 40, ব্লাড ডিঅক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে, কত থাকে 40 আর 45, ব্লাড অক্সিজেনেটেড ব্লাড কত থাকে 95, 40, টিস্যু 40, 45, পুরো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এটার উপরেই সবকিছু আছে, এই ডেটাগুলো মনে না রাখলে সেম জিনিস, যেটা আমি বললাম সেটা আছে, তো একবার দেখে নিস। এখানে দেখ আমি কেন বললাম মনে রাখার জন্য, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস।
তো PO2 কত ছিল অ্যাটমসফিয়ারে? 159। PCO2 0.3, 0.3, ঠিক আছে, 0.3 ছিল আর 159 ছিল। তো দেখ, যেহেতু PO2 অ্যালভিলাইটে কত 104, তো তার জন্য 159 ছিল তোর 159 ছিল PO2, ঠিক আছে, তো তার জন্য হাওয়াটা ঢুকে গেল, ঠিক আছে, অ্যালভিলাইটে। আর PCO2 কত আছে? 40 মিলিগ্রাম mmHg, 40 মিলি এইচজি। বাইরে কত আছে? 0.3, তার জন্য হচ্ছে বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে। কি বলেছিলাম, হাওয়া সব সময় বেশি প্রেশার থেকে কম প্রেসারে যায়, এখানে তো বুঝতে পারলি সেটা। তো এখন দেখ, এখানে ঢুকে গেল, ঠিক আছে, রক্তচালকে পালমোনারি ভেইনের মধ্যে ঢুকে গেল। পালমোনারি ভেইনের প্রেসারটা কত? 95 থেকে 40, তাই তো, দেখ, 95 থেকে 40, এই 95 মিমিএইচজি PO2 আর PCO2 40 মিমিএইচজি। এখানে কত ছিল? 104 আর 40, তো অক্সিজেন পালমোনারি ভেইনে ঢুকে গেল, ঠিক আছে। পালমোনারি ভেনে ঢুকলো, ঢুকে 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 দেখ হার্টে গেল, হার্টে গিয়ে এখন টিস্যুতে আসলো, দেখ টিস্যুতে আসলো, টিস্যুতে এসে কি হলো? টিস্যুতে আসলো, এরপরে দেখ অক্সিজেন ঢুকে গেল আর কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল। কার্বন ডাইঅক্সাইড বেরোনোর পরে সিস্টেমিক ভেইনে আসলো, সিস্টেমিক ভেইনে দেখ PO2 কত? 40 মিমিএইচজি, ঠিক আছে, আর PCO2 কত? 55, 45 মিমিএইচজি। এখন দেখবি কি করে বেরোচ্ছে। এখন দেখ অ্যালভিলেট, দেখ এই সিস্টেমিক ভেনের মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসলো, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসলো, আসার পরে অ্যালভিলেটে কত? 104, PCO2 কত? 40, এখানে কত ছিল? 45, তো কার্বন ডাইঅক্সাইড এই যে আসলো, এসে বেরিয়ে গেল, ঠিক আছে, কারণ কত ছিল? 45, আর এখানে কত? 40, বুঝলি? সবাই বুঝেছিস? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, কোনো অসুবিধা থাকলে বলবি, ঠিক আছে, তারপরে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এবার তোদের বাংলা ডায়াগ্রামটা একবার দেখে নে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা প্রশ্বাস বায়ু, অক্সিজেন ঢুকলো, বায়ুথলির প্রেসার কত? 104, 40, আর অ্যাটমসফিয়ারের প্রেসার কত ছিল? পরিবেশের ছিল 159 আর 0.3, ঢুকলো, তারপর ফুসফুস শিরার মাধ্যমে আসলো, হার্টের ভিতর দিয়ে সিস্টেমিক ধমনীতে আসলো, তারপরে কোষের মধ্যে ঢুকে গেল, তারপর কোষ থেকে বেরোলো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে বায়ুথলিতে ঢুকে গেল, তারপর বাইরে বেরিয়ে গেল কার্বন ডাইঅক্সাইড, এভাবেই হয়, ঠিক আছে। এখন পড়ি আমরা। That a gradient is present for carbon dioxide in opposite direction from tissue to blood and blood to alveoli, as the solubility of carbon dioxide is 20 to 25 times higher than that of oxygen. তো সলিবিলিটি কি? মানে কার্বন ডাইঅক্সাইড খুব তাড়াতাড়ি মিশতে পারে, ঠিক আছে, 20 থেকে 25 গুণ তাড়াতাড়িও হয়, ঠিক আছে, তো তার জন্যই দেখবি 45 থেকে 40 এর মধ্যে ডিফারেন্স হলেও কার্বন ডাইঅক্সাইড চলে যাচ্ছে, কিন্তু অক্সিজেনেরটা দেখবি 104, 159, ঠিক আছে, 95, একটু বেশি বেশি ডিফারেন্স, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 40 থেকে 50, ঠিক আছে, কারণ ওর সলিবিলিটি খুব বেশি, 20 থেকে 25 গুণ বেশি অক্সিজেনের থেকে, ঠিক আছে। The amount of carbon dioxide that can diffuse through the diffusion membrane per unit difference in partial pressure is much higher compared to that of oxygen. তো যেটা বললাম, কার্বন ডাইঅক্সাইড খুব তাড়াতাড়ি ডিফিউজ হতে পারে, মানে ব্যাপন কার্বন ডাইঅক্সাইড ব্যাপন খুব তাড়াতাড়ি হয়, ঠিক আছে। The diffusion membrane is made up of three major layer. তো ডিফিউশন যে মেমব্রেনটা আছে ওটা হচ্ছে গিয়ে তোর তিনটে লেয়ার থাকে, ঠিক আছে। থিন স্কোয়ামাস এপিথেলিয়াম অফ অ্যালভিওলাই, মানে বায়ুথলির একটা মেমব্রেন, বায়ুথলি যে আছে অ্যালভিওলাই, ওর হচ্ছে গিয়ে থিন স্কোয়ামাস এপিথেলিয়াম, ঠিক আছে। and the endothelium of alveolar capillary, the endothelium of alveolar capillary, তো অ্যালভিওলার যে ক্যাপিলারি থাকে ব্লাডের মধ্যে সেটা হচ্ছে এন্ডোথেলিয়াম, ঠিক আছে, আর তাদের মাঝখানে থাকে বেসমেন্ট মেমব্রেন, সেটা তো ছবিতে দেখাচ্ছি এখনই, এটা শুধু দেখে নে। তো অ্যালভিওলাইতে কি থাকে? থিন বেসমেন্ট এপিথেলিয়াম, থিন স্কোয়ামাস এপিথেলিয়াম, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে এন্ডোথেলিয়াম থাকে অ্যালভিওলার ক্যাপিলারিতে, তাদের মাঝখানে থাকে বেসমেন্ট মেমব্রেন, সিম্পল, ঠিক আছে। দেখ, হাউএভার দ্য টোটাল থিকনেস অফ ইজ মাচ লেস দ্যান এ মিলিমিটার, তো ওদের মাঝখানে ওদের যে থিকনেস মানে ওটা হচ্ছে মিলিমিটার, মিলিমিটার থেকেও কম হয়, ঠিক আছে।
So therefore all the factors in our body are favorable for diffusion of oxygen from alveoli to tissue and that carbon dioxide from tissue to alveoli. তো আমাদের শরীরে যেসব ফ্যাক্টর আছে তার মাধ্যমে এগুলো হয়, ঠিক আছে, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হয়। ঠিক আছে, বেশ ভালো বুঝলাম। এখন দেখ ছবিটা দেখ, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসে। দেখ হাওয়া, এয়ার আসলো আসছে বেরোচ্ছে, এটা হচ্ছে অ্যালভিলার ওয়াল, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালভিলার ওয়াল, এটা হচ্ছে গিয়ে তো থিন স্কোয়ামাস এপিথেলিয়াম, ঠিক আছে, এর মাঝখানে দেখ, এই যে মাঝখানে বেসমেন্ট সাবস্টেন্স, ঠিক আছে, তারপর এই যেটা হচ্ছে তোর গিয়ে এন্ডোথেলিয়াম মানে ব্লাড ক্যাপিলারি, তার মধ্যে দেখ লোহিত রক্তকণিকা আরবিসি, ঠিক আছে, এখানে দেখে নেয় এককোষীয় স্তর, রক্তজালিকা, লোহিত রক্তকণিকা, তাদের মাঝখানে থাকে ভিত্তিবস্তু মানে বেসমেন্ট মেমব্রেন। এখন দেখ একটা ইম্পর্টেন্ট জিনিস, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস কি করে ট্রান্সপোর্ট হয়, ঠিক আছে, blood is the medium of transport of oxygen and carbon dioxide, ঠিক আছে, almost 97% of oxygen is transported by RBC in the blood, তো 97% অক্সিজেন আরবিসির মাধ্যমে রোহিত রক্তকণিকার মাধ্যমে হচ্ছে ট্রান্সফার হয়, ঠিক আছে, ট্রান্সপোর্টেড হয়। The remaining 3% oxygen is carried out in a dissolved state, মানে প্লাজমাতে মিশে 3% হচ্ছে গিয়ে, তাহলে 3% কিসে হয়, প্লাজমাতে ডিজলভ হয়ে মিশে, আর 97% কিসে হয়, আরবিসি, আরবিসির মাধ্যমে কি হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন, অক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে, তো অক্সি হিমোগ্লোবিন তৈরি করে, অক্সি হিমোগ্লোবিন তৈরি করে তো মিশে যায় হচ্ছে গিয়ে 97%, হিমোগ্লোবিন প্লাস তোর হচ্ছে গিয়ে অক্সিজেন, এটা হচ্ছে এইচবি ও2 অক্সিহিমোগ্লোবিন তৈরি হয়, ঠিক আছে, এভাবে তোর হচ্ছে গিয়ে তোর অক্সিজেন এভাবে তৈরি হয়, ঠিক আছে। এরপর দেখ কার্বন ডাইঅক্সাইডটা আমরা দেখি, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড কি বলছে, nearly 20 to 25% of carbon dioxide transported by RBCs, while 70% is carried out by bicarbonate, তো 70% কিসের মাধ্যমে হয়, বাইকার্বনেট, ঠিক আছে, আর হচ্ছে কি 20 থেকে 25% কার্বন ডাইঅক্সাইড কিসের মাধ্যমে হয়, আরবিসি, ওটা কি কার্বামিন হিমোগ্লোবিন, ঠিক আছে, হিমোগ্লোবিনের সাথে মিশে কার্বামিন হিমোগ্লোবিন তৈরি হয়, উভয় হয়, আর হচ্ছে 70% বাইকার্বনেট হয়ে মিশে যায়, আর 7% of carbon dioxide is carried out in dissolved state through plasma, তো প্লাজমা মধ্যে মিশে হচ্ছে 7% কার্বন ডাইঅক্সাইড হয়, তাহলে কি কি গেল, 97% হচ্ছে কি আরবিসি অক্সিজেনের মাধ্যমে, 3% প্লাজমা, ঠিক আছে, আর কার্বন ডাইঅক্সাইড কি হলো 20 থেকে 25% লোহিত রক্তকণিকার মাধ্যমে, 70% বাইকার্বনেটের মাধ্যমে, 7% প্লাজমার মধ্যে মিশে, ঠিক আছে। এখন দেখ অক্সিজেনের কিভাবে ট্রান্সপোর্ট হয়, ঠিক আছে, দেখ হিমোগ্লোবিন ইজ রেড কালার্ড আয়রন কন্টেনিং পিগমেন্ট প্রেজেন্ট ইন দ্য আরবিসি, ঠিক আছে, হিমোগ্লোবিন কি থাকে, রেড কালার আয়রন কন্টেনিং, আয়রন থাকে হিমোগ্লোবিনের মধ্যে, ঠিক আছে, অক্সিজেন ক্যান বাইন্ড উইথ হিমোগ্লোবিন ইন এ রিভার্সিবল ম্যানার টু ফর্ম অক্সিহিমোগ্লোবিন, মানে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে এই অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে মিশে কি হলো অক্সিহিমোগ্লোবিন, এটা কিন্তু উল্টো হতে পারে, অক্সিহিমোগ্লোবিনও ভেঙে তোর অক্সিজেন বের হতে পারে, ঠিক আছে, তো এটা হচ্ছে রিভার্সিবল ম্যানার, রিভার্সিবল, ঠিক আছে, এটা আবার উল্টোটাও হতে পারে। ইচ হিমোগ্লোবিন মলিকুল ক্যান ক্যারি এ ম্যাক্সিমাম অফ 4 মলিকুল অফ অক্সিজেন, মানে একটা হিমোগ্লোবিন মলিকুল কটা অক্সিজেন নিতে পারে, 4টা মলিকুল অফ অক্সিজেন নিতে পারে, এটাকে নিয়ে পড়ে, এখান থেকে কোশ্চেন আছে, ঠিক আছে। Binding of oxygen with hemoglobin is primarily related to partial pressure of oxygen, তো কি হয় মানে তোর পার্শিয়াল প্রেসার কত থাকে অক্সিজেন সেটার উপর নির্ভর করে তোর হচ্ছে কি অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে মিশতে পারে, ঠিক আছে। এখন দেখ পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, টেম্পারেচার, মানে শুধু পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন না, তার সাথে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন আর টেম্পারেচার মানে তাপমাত্রা, এই সব কিছু মিলে তোর হচ্ছে গিয়ে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে মিশবে কিনা সেটা নির্ভর করে, ঠিক আছে। তো ওই যে তোর অক্সিহিমোগ্লোবিন তৈরি করা, তো ওটাকে আমরা যদি একটা কার্ভ রাখি সেটা হয় সিগময়েড শেপ, ঠিক আছে, দেখ নিচে দেখতে হবে, এই যে কার্ভটা এই শেপটাকে বলা হয়
সিগময়েড শেপ, ঠিক আছে, এই শেপটাকে বলা হয় সিগময়েড শেপ, ঠিক আছে, এই শেপটাকে সিগময়েড শেপ বলা হয়। দেখ, আচ্ছা, তো সিগময়েড শেপ বলা হয়। এরপর দেখি কি বলছে, এই সিগময়েড কার্ভ ইজ অবটেন when percentage saturation of oxyhemoglobin with oxygen is plotted against the PO2। তো এই গ্রাফটার মধ্যে কি কি আছে, নিচে আছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, ঠিক আছে, আর সাইডে কি আছে, পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন। তো এই কার্ভটা আমরা যদি করি তাহলে তোর হচ্ছে গিয়ে সিগময়েড শেপ হয়, ঠিক আছে। এখন থেকে আর কি বলছে, ইন দ্য অ্যালভিওলাই মানে বায়ুথলিতে কি থাকে, বায়ুথলিতে অক্সিজেন তো বেশি থাকে, কারণ অক্সিজেন হাওয়া থেকে আসে, অক্সিজেন বেশি থাকে, পিও2 বেশি থাকে, কার্বন ডাইঅক্সাইড পিসিও2 কম থাকে, এইচ প্লাস কনসেন্ট্রেশন কম থাকে, তাপমাত্রা কম থাকে। তো এর জন্য কি হয়, তো বায়ুথলিতে তার জন্য অক্সিহিমোগ্লোবিন তৈরি হয়, তাহলে কি অক্সিহিমোগ্লোবিন তৈরি হয়ে আমাদের শরীরে আসতে পারে, ঠিক আছে। তার জন্য হচ্ছে গিয়ে তোর যখন বায়ুথলিতে এই যে এই কার্ভটা, এই কার্ভটা কি হয় বলতো, ডান দিকে শিফট করে, ডান দিকে না বাঁ দিকে হয়, শিফটটা ভালো করে দেখাচ্ছি। দেখ, শিফট টুয়ার্ড রাইট, মানে এই যে ডান দিকে শিফট হলো, এটা তো নর্মাল সিগময়েড শেপ, ঠিক আছে, ডান দিকে শিফট হলো, তো ডান দিকে shift হলে কি হবে? তাহলে অক্সিজেনটা ভেঙে যাচ্ছে, মানে কত তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, অক্সিমোগ্লোবিনটা ভেঙে যাচ্ছে, অক্সিজেনে পরিণত হচ্ছে। তাহলে কোথায় হবে, পিও2 যেখানে কম থাকবে, পিও2 কম কোথায় থাকে, টিস্যুতে থাকে, ঠিক আছে। পিও2 কম থাকে, পিসিও2 বেশি থাকে, তাপমাত্রা বেশি থাকে, পিএইচ কম থাকে, তারপর হচ্ছে পিএইচ কম থাকলে এইচ প্লাস বেশি থাকবে, ঠিক আছে। এখন দেখ টিস্যুতে কি হয়, দাদা এটা আমি বুঝতে পারছি না, আরেকবার একটু বলুন। আচ্ছা দেখ, হচ্ছে গিয়ে এই যে কার্ভটা, এটা কি হলো সিগময়েড কার্ভ, ঠিক আছে, সিগময়েড কার্ভ হলো তো, শিফট ওয়ার্ড রাইট, এই যে ডান দিকে শিফট হলো, ডান দিকে শিফট হলে কি হয়, তোর পাশের পেশাব অক্সিজেন যেখানে কম থাকে, পিও2 যেখানে কম থাকে, ঠিক আছে, একটু মনে রাখবি যখন ডান দিকে শিফট হবে তখন পিও2 কম থাকবে। এখন পিও2 কম কোথায় থাকে, পিও2 কম থাকলে বাকি সবগুলো উল্টো হবে, যেমন পিও2 কম থাকলে পিসিও2 বেশি হবে, তাপমাত্রা বাড়বে, পিএইচ কমবে, এইচ প্লাস বাড়বে। এটা কোথায় থাকে, এটা হচ্ছে টিস্যুতে থাকে। দেখ আমাদের শরীরে তো অক্সিজেনের অভাব, তাই তো, তাই কি না, বল। তো পিও2 কম করে থাকলো, ইয়েতে থাকলো টিস্যুতে, আমাদের কলাতে থাকলো, আর বাকি কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, তো এটা কোথায় হলো, টিস্যুতে, ঠিক আছে। তখন রাইটে শিফট হয়, মানে কি, আমাদের অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, মানে কি অক্সি হিমোগ্লোবিন যে তৈরি হলো, ঠিক আছে, অক্সি হিমোগ্লোবিনটা ভেঙে অক্সিজেন উৎপন্ন হলো। এখন কলাতে এসে যদি অক্সিজেনটা না ভাঙে, মানে অক্সি হিমোগ্লোবিন যদি অক্সিজেনে না ভাঙে, তাহলে আমরা নিব, মানে আমাদের কলা অক্সিজেনটা কাজে লাগাবে কি করে, তো তার জন্য কলাতে এসে ভেঙে যায়, বুঝলি। আর যখন তোর বায়ুথলিতে, বায়ুথলিতে যে কি হয়, বায়ুথলিতে অক্সিজেনের চাপটা বেশি থাকে, তো তাহলে কি হলো, অক্সিজেন আমাদের অক্সিহিমোগ্লোবিনে পরিণত করতে হবে। তাহলে কি অক্সিহিমোগ্লোবিন যখন পরিণত করব, তখনই তো আমরা পুরো শরীরে নিয়ে যেতে পারবো, বুঝেছিস। কিন্তু আমাদের শরীরের মধ্যে যেতে পারে না, তাই না। তো দেখ পিও2 তখন বেশি থাকবে, পিসিও2 কম থাকবে, পিএইচ বেশি থাকবে, এইচ প্লাস তোর এইচ প্লাস কনসেন্ট্রেশন কম থাকবে, আর তাপমাত্রা কম থাকবে। এটা কোথায় হয়, অ্যালভিওলাই, অ্যালভিওলাইতে তাপমাত্রা কম থাকে, পিএইচ বেশি থাকে, এইচ প্লাস কম থাকে, ঠিক আছে। এখন বুঝলি, এখন বুঝছিস, আচ্ছা ঠিক আছে, তারপর তোকে আমি বলে দিচ্ছি তোদের। দেখ এই কার্ভটা হচ্ছে কি অক্সিজেন, অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, ঠিক আছে, মানে অক্সিজেন ভেঙে তোর ভেঙে যাবে সেই কার্ভটা, ইজ হাইলি ইউজফুল ইন স্টাডিং দ্য ইফেক্ট অফ ফ্যাক্টরস লাইক পিও2, এইচ প্লাস, ঠিক আছে, এগুলোর জন্য তোর ইয়ে করতে লাগে। এখন দেখ, ইন দা অ্যালভিওলাই কি বলেছিলাম, অ্যালভিওলিতে কি হয়, দেয়ার ইজ হাই পিও2 অ্যালভিওলাই, মানে বায়ুথলিতে তো অক্সিজেন অনেকটা থাকে, কারণ পরিবেশ থেকে আসলো অক্সিজেনের চাপ অনেক, তো অক্সিজেনটাকে আমাদের শরীরে নিয়ে যেতে হবে, তো শরীরে নিয়ে যেতে হলে কি করতে হবে, আমাদের অক্সিজেনটাকে অক্সি হিমোগ্লোবিনে পরিণত করতে হবে, যেটা লোহিত রক্তকণিকার মধ্যে হয়। তো লোহিত তো পরিণত হবে তখনই তো যাবে না, তো এটা হয় ইয়েতে, ঠিক আছে। এটা হলো ইজ হাই পিও2 লো পিসিও2 লেজার এইচ প্লাস কনসেন্ট্রেশন, লোয়ার টেম্পারেচার তাপমাত্রা কম থাকে,
দ্য ফ্যাক্টরস আর অল ফেভারেবল ফর দ্য ফর্মেশন অফ অক্সিমোগ্লোবিন। এইসব ফ্যাক্টরের জন্য অক্সিমোগ্লোবিন তৈরি হয়। আর কলাতে কি হয়, আমাদের PO2 কম থাকে, কারণ আমাদের কলাতে তো অক্সিজেন দরকার, তাই ওখানে কম থাকে। PO2 কম হলো, হাই হাই কার্বন ডাইঅক্সাইড PCO2, কারণ কলাতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। হাই H প্লাস কনসেন্ট্রেশন, হায়ার টেম্পারেচার, তাপমাত্রা বেশি থাকে কলাতে, ঠিক আছে। দ্য কন্ডিশন আর ফেভারেবল ফর ডিসোসিয়েশন অফ অক্সিজেন ফ্রম অক্সিমোগ্লোবিন। তো কলাতে এসে অক্সিমোগ্লোবিন ভেঙে গেল অক্সিজেনে, তখন কলা আমাদের নিয়ে নিল, মানে আমাদের টিস্যু নিয়ে নিল, ঠিক আছে। দিস ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্যাট অক্সিজেন গেট বাউন্ড টু হিমোগ্লোবিন ইন গেট ডিসোসিয়েট টিস্যু। তো এটাই বোঝা গেল। তাহলে কি হলো, আমাদের যে ফুসফুসের মধ্যে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে মিশলো, অক্সিমোগ্লোবিন তৈরি করলো, তারপরে আমাদের টিস্যুতে গেল, টিস্যুতে গিয়ে ভাঙলো অক্সিজেন, টিস্যু আমাদের অক্সিজেন নিয়ে নিল, অক্সিজেন নেওয়ার পরে বিক্রিয়া করে ওখান থেকে শক্তি উৎপন্ন করলো, যার মাধ্যমে আমরা কাজ কাজ করছি, এই যে আমি কথা বলছি সেটাই ওটার মাধ্যমে, ঠিক আছে। এখন দেখ, every 100 milliliter of oxygenated blood can deliver around 5 milliliter of oxygen to tissue। মানে প্রত্যেক 100 মিলিলিটার অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে, মানে 100 মিলিলিটার যদি অক্সিজেনেটেড ব্লাড থাকে, ঠিক আছে, সেটা ওখান থেকে 5 মিলিলিটার অক্সিজেন সে একটা টিস্যুকে দিয়ে দিয়ে দেয়, ঠিক আছে, আন্ডার নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, মানে একটা নর্মাল মানে নর্মাল মানুষের ক্ষেত্রে। এখন যে বেশি এক্সারসাইজ করছে তার জন্য সেটা বেশি হয়ে 15 হয়ে যায়, ঠিক আছে, এটা তোদের মনে রাখার দরকার নেই, তোদের এনসিইআরটি যা আছে সেটাই তোরা মনে রাখবি, ঠিক আছে। এভরি 100 মিলিলিটার অক্সিজেনেটেড ব্লাড ক্যান ডেলিভার অ্যারাউন্ড 5 লিটার অফ অক্সিজেন টু দ্য টিস্যু, ঠিক আছে। শিফটের ব্যাপারটা আরেকবার বলে দেই, দেখ, শিফট টু রাইট মানে ডান দিকে শিফট হলো, ঠিক আছে, কোথায় হলো, যেখানে PO2 কম থাকে, PO2 কম থাকলো, কার্বন ডাইঅক্সাইড বেশি থাকলো, টেম্পারেচার বেশি থাকলো, পিএইচ কম থাকলো, H প্লাস, পিএইচ এর উল্টো H প্লাস, তো পিএইচ কম থাকলে H প্লাস বাড়বে। আর টিস্যুতে কি হয়, তাপমাত্রা বাড়ে, তার জন্য এটা কোথায় হয়, টিস্যুতে হয়। শিফট টু রাইট টিস্যুতে, মানে অক্সিজেন ভেঙে গেল, ঠিক আছে। শিফট টু লেফট মানে অক্সিমোগ্লোবিন তৈরি হলো, এটা কোথায় হয়, অ্যালভিওলাই বায়ুথলিতে হয়, কারণ ওখানে অক্সিজেনের চাপ বেশি থাকে। আর অক্সিমোগ্লোবিন যদি তৈরি না হয় তাহলে টিস্যুতে আসবে কি করে, বুঝেছিস। এখন P50 ভ্যালু মানে P50 মানে কি অ্যাকচুয়ালি, দেখ এটা ইনসিডেন্ট নেই তবু পড়াচ্ছি। PO2 at which percentage saturation of HB is 50%, মানে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, মানে অক্সিজেনের প্রেসার একটা টাইমে, ওই টাইমটায় যখন তোর অক্সিমোগ্লোবিনের মানে হিমোগ্লোবিনের স্যাচুরেশন 50% থাকে, এটা মনে না রাখলেও চলে, কিন্তু জেনে রাখ। এখন দেখ, কি বলছে, কার্বন ডাইঅক্সাইড টু ফর্ম কার্বামিন হিমোগ্লোবিন টেক প্লেস। তো কার্বন ডাইঅক্সাইড কি করে, আরবিসির সাথে কার্বামিন হিমোগ্লোবিন তৈরি করে। কার্বন ডাইঅক্সাইড হুইচ ইজ বাউন্ড টু হিমোগ্লোবিন ফ্রম দ্য টিস্যু ইজ ডেলিভার্ড অ্যাট দ্য অ্যালভিওলি। তো কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে কার্বামিন হিমোগ্লোবিন তৈরি করে, মানে তোর টিস্যুতে, যেটা হচ্ছে তোর বায়ুথলিতে দিয়ে চলে যায়, বায়ুথলি থেকে পরিবেশে চলে যাবে, তার জন্য। আরবিসি কন্টেইন এ হাই কনসেন্ট্রেশন অফ দ্য এনজাইম। তো লোহিত রক্তকণিকার মধ্যে একটা এনজাইম থাকে, সেই এনজাইমটার নাম কার্বনিক অ্যানহাইড্রেস। প্রত্যেক অনেকবার কোশ্চেন এসেছে এখান থেকে, অনেকবার, কার্বনিক অ্যানহাইড্রেস, এনজাইমটার নাম কি, কার্বনিক অ্যানহাইড্রেস, ঠিক আছে। এন্ড মিনিট কোয়ান্টিটিস অফ সেম ইজ প্রেজেন্ট ইন দা প্লাজমা টু, মানে প্লাজমার মধ্যে থাকতে পারে। তো তোদের নিতে এখন যেমন অ্যাসিডেশন রিজনিং কোশ্চেন আসে, তো এটা একটা অ্যাসিডেশন আসতেই পারে যে কার্বনিক অ্যানহাইড্রেস আছে, তার জন্য হচ্ছে কার্বামিন হিমোগ্লোবিন তৈরি হয়েছে। এখন আরেকটা থাকলো অপশন তো রিজনিং এ, সেখানে কি থাকলো, যে এটা হচ্ছে প্লাজমার মধ্যে প্রেজেন্ট থাকতে পারে, তো দুটোই সঠিক, ঠিক আছে। এরকম একটা অ্যাসিডেশন রিজনিং আসতেই পারে, এটা মনে রাখবি যে প্লাজমার মধ্যে একটু অনেক কম কোয়ান্টিটি কিন্তু টোলও থাকে, ঠিক আছে। এখন দেখ, কার্বন ডাইঅক্সাইড জলের সাথে মিশে, এটা হচ্ছে তোর আরবিসির মধ্যে, ঠিক আছে, কার্বনিক অ্যানাইড্রেসের মাধ্যমে মিশে কি হলো, H2CO3। এখন H2CO3 উৎপন্ন হয়, এটা হচ্ছে গিয়ে তোর উল্টো দিকে HCO3 মাইনাস H প্লাসে পরিণত হতে পারে, ঠিক আছে। এই রিঅ্যাকশনটা মনে রাখবি, এই রিঅ্যাকশন থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। এরপর পড়ি, at the tissue site where partial pressure of carbon dioxide is high due to catabolism। তো টিস্যুর মধ্যে কি হয়, PCO2 বেশি হয়, কারণ ওখান থেকে ক্যাটাবলিজমের মধ্যে, ওখান থেকে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাই তো।
কার্বন ডাইঅক্সাইড ডিফিউজ ইনটু ব্লাড, কার্বন ডাইঅক্সাইড ব্লাডের মধ্যে চলে যায় এন্ড আরবিসি প্লাজমা, ঠিক আছে, ফ্রম HCO3 মাইনাস এন্ড H প্লাস। তো কি হয় তোর হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড তোর হচ্ছে ব্লাডের মধ্যে গেল, তারপরে HCO3 মাইনাস উৎপন্ন হলো আর H প্লাস উৎপন্ন হলো, ঠিক আছে। At the alveolar site where PCO2 is low, the reaction proceeds in the opposite direction leading to formation of carbon dioxide and H2O। দেখ আমি কি বলেছিলাম, টিস্যুতে কি থাকে, PCO2 মানে প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে। তো তাহলে কি হলো, তো হচ্ছে টিস্যুতে যে রক্ত আছে সেই রক্তের সাথে কার্বন ডাইঅক্সাইড মিশলো, মিশে কি উৎপন্ন করলো, H2CO3 মানে বাইকার্বনেট, ঠিক আছে। তারপর কি ফর্ম করলো, HCO3 মাইনাস, দেখ এই H2CO2 বানালো, তারপর বানালো HCO3 মাইনাস এন্ড H প্লাস, ঠিক আছে। এরপর এই যে বানালো HCO3 মাইনাস আর H প্লাস, এটা হচ্ছে গিয়ে তোর চলে গেল রক্তের মধ্যে দিয়ে চলে গেল, চলে গিয়ে অ্যালভিওলাইতে গেল, ঠিক আছে। তো অ্যালভিওলাইতে কি থাকে, PCO2 মানে প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কম থাকে, ঠিক আছে। তো কম থাকলো, তাহলে কি কম থাকলে কি হলো, এটা এটা উল্টো দিকে চললো, তখন তখন হচ্ছে এই যে রিঅ্যাকশনটা উল্টো দিকে হয়, কার্বনিক অ্যানাইড্রাইডের মাধ্যমে H2CO3 উৎপন্ন করে, H2CO তখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, এই কার্বন ডাইঅক্সাইড তখন আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। বুঝেছিস, বুঝলি তোরা? তোরা দাদা কিছু বল, আরেকবার বুঝেছিস? বলে দাও। দেখ আমি কি বলছি, তোর হচ্ছে গিয়ে আমাদের টিস্যুতে টিস্যুতে কি হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাই তো। তো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলে আমাদের টিস্যুতে কার্বন ডাইঅক্সাইডের যে প্রেসারটা বেশি থাকবে, ঠিক আছে। তো বেশি থাকলে কি হয়, ও তখন ব্লাডের মধ্যে, রক্তের মধ্যে কি থাকে, এই রক্তের মধ্যে দেখ কার্বন ডাইঅক্সাইড জলের মধ্যে মিশলো, মিশে কার্বনিক অ্যানাইড্রেস এর মাধ্যমে H2CO3 উৎপন্ন করলো, H2 উৎপন্ন করে HCO3 মাইনাস আর H প্লাস উৎপন্ন করলো। এটা তখন রক্তের মধ্য দিয়ে গিয়ে 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 অ্যালভিওলাইতে আসলো, মানে বায়ুথলিতে আসলো, ঠিক আছে। বায়ুথলিতে আসলো, বায়ুথলিতে আসার পর বায়ুথলিতে গিয়ে ওখানে কি হলো, ওখানে দেখা যাচ্ছে যে PCO2 কম, মানে ওখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম, মানে আমাদের লাংসে, ঠিক আছে। PCO2 পরিমাণ কম, তাহলে কি হলো, এই রিঅ্যাকশনটা তখন উল্টো দিকে হয়, কারণ কার্বন ডাইঅক্সাইড তো শরীর থেকে বের করতে হবে, তাই না। তাহলে এই রিঅ্যাকশনটা উল্টো দিকে হয়, তখন H2CO3 তারপর কার্বন ডাইঅক্সাইড বেরোলো, এই কার্বন ডাইঅক্সাইডটা তখন বাইরে বেরিয়ে গেল। বুঝেছিস? হ্যাঁ। বেশ। Thus, carbon dioxide trapped as bicarbonate at the tissue level transported to the alveoli released as carbon dioxide। এই দেখ এই কার্বন ডাইঅক্সাইডটা টিস্যুতে কি উৎপন্ন হয়েছিল, বাইকার্বনেট, এই বাইকার্বনেটের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলি থেকে বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে। এখন দেখ every 100 milliliter of deoxygenated blood delivers approximately 4 milliliter of carbon dioxide to the alveoli। তাহলে কি থাকে, আমরা অক্সিজেনটা পড়েছিলাম, এখন কার্বন ডাইঅক্সাইড পড়ছি, দেখ every 100 milliliter of deoxygenated blood delivers approximately 4 milliliter of carbon dioxide to the alveoli, ঠিক আছে। এটা মনে রাখবি, এখান থেকে কোশ্চেন আসে। তারপর পেয়েছি দেখ এই যে এখানে তোর কার্বন ডাইঅক্সাইড আছে, এখানে এসে বিঘ্নিত করে কার্বন মনোক্সাইডের মাধ্যমে বাইকার্বনেট, ঠিক আছে। এটা তখন গিয়ে তোর এই CO3 মাইনাস প্লাসে পরিণত করে, এটা তখন চলে যায় এই লোহিত রক্তকণের মাধ্যমে, এটা তোর হচ্ছে অ্যালভিওলাই দিয়ে উল্টো দিকে কার্বন ডাইঅক্সাইড পরিণত করে এটা বাইরে বের করে দেয়, ঠিক আছে। এই জিনিসটাই বলে যাচ্ছিলাম। বেশ, এখন আমরা দেখবো তোর হচ্ছে কি রেগুলেশন অফ রেসপিরেশন, মানে আমরা যে শ্বসন প্রক্রিয়া করি, শ্বাসকার্য চলাই, এটা কিভাবে নিয়ন্ত্রণ হয়। রেগুলেশন অফ রেসপিরেশন, যখনই কোনো কিছু রেগুলেশন মানে আমাদের ব্রেনে আছে, ঠিক আছে, সেটাই দেখছি আছে। Human beings have a significant ability to maintain and moderate the respiratory rhythm to suit the demands of the body। মানে আমরা চাইলেই আমাদের নিঃশ্বাস প্রশ্বাস যে রিদমটা আছে সেটা বাড়াতে পারি, কমাতে পারি, ঠিক আছে। দিস ইজ ডান বাই নিউরাল সিস্টেম, নিউরাল সিস্টেমের মাধ্যমে এটা আমরা করতে পারি, ঠিক আছে। তো তোরা ব্রেনে পড়েছিস মেডুলা অবলাঙ্গাটা পড়েছিস, মেডুলা অবলাঙ্গাটার নাম শুনেছিস, মেডুলা পন্স। হ্যাঁ। হ্যাঁ, তো ওই যে মেডুলা, মেডুলা যে রিজনটা আছে
ঠিক আছে, সেখানে একটা জায়গা আছে, তাকে বলা হয় রেসপিরেটরি রিদম সেন্টার। ঠিক আছে, তো রেসপিরেটরি রিদম সেন্টার নামে একটা জায়গা আছে যেটা হচ্ছে মেডুলাতে প্রেজেন্ট। সে হচ্ছে নিয়ন্ত্রণ করে এই রেগুলেশনটা, মানে কিভাবে তোর নিঃশ্বাস বাড়বে না কমবে সে নিয়ন্ত্রণ করে। এখন এই যে মেডুলা, একে নিয়ন্ত্রণ করার জন্য আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে পন্স, যেটা শুনেছিস। অ্যানাদার সেন্টার প্রেজেন্টেড ইন দ্য পন্স রিজিয়ন অফ দ্য ব্রেইন কল্ড নিউমোট্যাক্সিক সেন্টার। ঠিক আছে, আরেকটা জায়গা নিউমোট্যাক্সিস সেন্টার, এ হচ্ছে গিয়ে এই যে রেসপিরেটরি রিদম সেন্টার আছে তাকে চালনা করে, মানে বসেরও বস, এরকম ব্যাপারটা, বুঝলি তো? মেরুলা, মেরুলাতে কি থাকে, রেসপিরেটরি রিদম সেন্টার, ওকে কে চালায়? তোর হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার, যেটা কোথায় থাকে, পন্সে থাকে। ঠিক আছে, এখন দেখ, নিউরাল সিগন্যাল ফ্রম দিস সেন্টার ক্যান রিডিউস দ্য ডিউরেশন অফ ইন্সপিরেশন, দেয়ারবাই অল্টার দ্য স্পিড রেট। তো কি করে, এই যে নিউরাল সিগন্যাল, মানে এখান থেকে এই সেন্টার থেকে আসে রেসপিরেটরি রিদম সেন্টার, এ কোনটা কমায়, ডিউরেশন অফ ইন্সপিরেশন, মানে আমরা কতটা নিঃশ্বাস নিতে পারবো সেটা কমায়। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবি। neural signal from this center can reduce the duration of inspiration, ঠিক আছে, thereby alter the respiratory rate। এখন দেখ এরপর কি বলছে, a chemosensitive area is situated adjacent to the rhythm center which is highly sensitive to carbon dioxide and hydrogen ion। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন, আমরা আগের যে টেস্টটা নিয়েছিলাম সেখানে দিয়েছিলাম এই কোশ্চেনটা। তো হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে গিয়ে হাইড্রোজেন আয়ন। ঠিক আছে, তো একটা কেমোসেনসিটিভ এরিয়া আছে ওই রেসপিরেটরি রিদম সেন্টারের পাশে, যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বাড়লে বা হাইড্রোজেন বাড়লে ও হচ্ছে বুঝে যায়। ঠিক আছে, তো তখন নিয়ন্ত্রণ করে। তো আমরা কোশ্চেনটা দিয়েছিলাম যে কি কি নিয়ন্ত্রণ করে, তোর কার্বন ডাইঅক্সাইড বাড়লে, হাইড্রোজেন বাড়লে, নাকি অক্সিজেন বাড়লে। অক্সিজেন কিন্তু কোনো রোল নেই। ঠিক আছে, এখানে কি কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন বাড়লেই একমাত্র ও বুঝতে পারে যে হ্যাঁ কিছুটা চেঞ্জ হয়েছে, আমাকে কিছুটা করতে হবে। ও তখন রেসপিরেটরি রিদম সেন্টার যেটা মেডুলায় আছে, ও ওকে বলে, সে সিগন্যাল দিল যে দেখো তোমাদের কিছু হচ্ছে, কারণ বডিতে তোর কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, তুমি কিছু করো। ও তখন কি করে, ও তখন তোর হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস জোরে 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 শ্বাস নিচ্ছে, তখন জোরে জোরে শ্বাস নিল, তো তাহলে কি হলো, অক্সিজেনটা বেশি আসলো, তো ঠিক হয়ে গেল। এটা হচ্ছে এইভাবে হচ্ছে রেগুলেশন, বুঝলি তোরা? বুঝতে পেরেছিস? হ্যাঁ। বেশ, এখন দেখ, increase in this substance can activate the center which in turn can signal rhythm center to make necessary adjustment in the respiratory progress by which this substance can be eliminated। তো বললাম যেটা, যে ও তখন রেসপিরেটরি সেন্টারকে বলে দেয় যে হচ্ছে দেখো তোমার রেসপিরেটরি প্রবলেমে কিছু এইসব জিনিস বেড়ে যাচ্ছে, তো তুমি এদেরকে বের করার ব্যবস্থা করো। তো কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল, তো হচ্ছে তখন ইন্সপিরেশন তোর বাড়াই দিল, তখন কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে গেল, বেশি অক্সিজেন চলে আসলো, ব্যাস আমাদের প্রবলেম সলভ। তো রিসেপ্টর অ্যাসোসিয়েট উইথ দ্য অ্যারোটিক গাছ এন্ড ক্যারোটিক আর্টারি, অ্যারোটিক আর্চ অ্যান্ড ক্যারোটিক আর্টারি বলে আছে, অ্যারোটিক আর্চ অ্যান্ড ক্যারোটিক আর্টারি, এরা কি করে, এরা হচ্ছে বুঝতে পারে যে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন কনসেন্ট্রেশন। ঠিক আছে, তো হচ্ছে গিয়ে অ্যারোটিক আর্চ এন্ড ক্যারোটিক আর্টারি এরা হচ্ছে বুঝতে পারে কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায়, এইচ প্লাস কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, এরা তখন হচ্ছে গিয়ে তোর আবার সেম জিনিস মেরুলাকে গিয়ে বলে যে দেখো তোমার শরীরে কিছু হয়ে গেছে। তো হচ্ছে গিয়ে তখন ওর রেসপিরেটরি রিদম সেন্টারে চলে যায় নোটিশটা, সিগন্যালটা। ঠিক আছে, এইভাবে নিয়ন্ত্রণ হয়। এখন কি বলছে, দি রোল অফ অক্সিজেন ইন দ্য রেগুলেশন অফ রেসপিরেটরি সিস্টেম ইজ কোয়াইট ইনসিগনিফিকেন্ট। তো হচ্ছে অক্সিজেনের রোলটা মানে খুবই কম, না জানলে হলো, তো আমরা না জানলেই চলবো। ঠিক আছে, তো এই হচ্ছে রেগুলেশন অফ রেসপিরেশন, মানে কিভাবে নিয়ন্ত্রণ হয় সেটা তোরা বুঝলি। বাংলাতে আছে, এই যে বাংলাতে একবার বলে দিয়েছি, তোরা একবার পড়ে নিস। ঠিক আছে, অসুবিধা হলে আমাকে জানাস, সেটা আমি করে দেবো। এরপর দেখ ডিসঅর্ডার। তো আমাদের রেসপিরেটরি সিস্টেমে ডিসঅর্ডার কি কি হতে পারে, মানে ঠিক আছে, মানে গোলযোগ কি কি হতে পারে শ্বসন অঙ্গের মধ্যে। তো প্রথমে আসছে অ্যাজমা, মানে হাঁপানি। শুনবি, মাঝে মাঝে শুনবি যে হাঁপানি হয়ে গেছে। তো হাঁপানি জিনিসটা কি সেটা আমরা পড়বো। Asthma is a difficulty in breathing causing wheezing due to inflammation of bronchi and bronchiole। তো তোদেরকে দেখিয়েছিলাম ব্রঙ্কিয়ান ব্রঙ্কিওল, ওদের মধ্যে ইনফ্লামেশন হয়। ঠিক আছে, মানে ওদের মধ্যে প্রদাহ হলে তো তখন কি হয়, একটা শব্দ হয় ইজের উইজিং এর মতো। তোরা যদি স্টেথোস্কোপ লাগিয়ে যখন শুনবি তখন কি ক্যাকলের মানে ক্যাকলের মতো শব্দ শোনা যাবে, ইজিং এর মতো। ঠিক আছে, তো এটাকে বলে অ্যাজমা। ঠিক আছে, তো এরপর এমফাইসিমা। ইমফাইসিমা কি, যারা সিগারেট স্মোকিং করে তাদের ক্ষেত্রে হয় এটা। ঠিক আছে, দেখ ইমপাইসেমা ইজ এ ক্রনিক ডিসঅর্ডার। ঠিক আছে, দীর্ঘস্থায়ী, মানে অনেক দিন ধরে হয়। ঠিক আছে, ইন হুইচ, অনেকদিন পরে হয়। ঠিক আছে,
in which alveolar walls are damaged। তো তোদের দেখিয়েছিলাম গোল গোল বায়ুথলি, ওদের যে ওয়ালটা আছে ওটা ড্যামেজ হয়ে যায়, নিকোটিন আসে মানে সিগারেটের মধ্যে নিকোটিন আসে, ওটা ড্যামেজ করে দেয়। তো তার ফলে কি হয়, এই সারফেস এরিয়া মানে এই যে সারফেস এরিয়া, ওয়াল ড্যামেজ হয়ে গেল, সারফেস এরিয়া কমে গেল, তার অক্সিজেন কম আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে এমফাইসিমা, ইমফাইসিমা। ঠিক আছে, অ্যাজমাটা কি, ইনফ্লামেশন অফ ব্রঙ্কি এন্ড ব্রঙ্কিওলস, মানে ক্লোম শাখা আর উপক্লোম শাখার প্রদাহ হলে তখন হচ্ছে অ্যাজমা হয়। ঠিক আছে, তো শ্বাসকার্যতে বাধা হয়, মানে কষ্ট হয়, শ্বাস নিতে ওর কষ্ট হবে, দেখবি ওদেরকে দেখবি ইনহেলার দিবে। ঠিক আছে, ওরা ইনহেলার নেয় মাঝে মাঝে, দেখবি ওখানে স্যালবিউটামল থাকে, সব পড়বি তোরা এমবিবিএস আয়। এবার দেখ অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার। ঠিক আছে, তো এটা কি এবার পড়ে নিই। ইন সার্টেন ইন্ডাস্ট্রিজ স্পেশালি দোজ ইনভলভিং গ্রিন্ডিং অর স্টোন বেকিং, মানে যারা পাথর ভাঙে বা ওইসব কাজ করে, ঠিক মিক্সচার করে, মানে যেখানে প্রচুর ধুলো ফুলো হয়। ঠিক আছে, so much dust is produced that the defense mechanism of the body cannot fully cope with the situation। মানে যারা তোর পাথর ভাঙার কাজে, তারপর কয়লা খনিতে কাজ করে, ঠিক আছে, তো ওদের হচ্ছে কি হয়, এত পরিমাণে ধুলো ওদের শরীরে আসে যে মানে ওদের বডি আর নিতে পারে না। তা আমাদের তো দেখেছিস যে কন্ডাক্টিং পার্ট আছে, সেই কন্ডাক্টিং পার্ট কি করে, বাইরের ফরেন পার্টিকেল ওকে বাদ দিয়ে দেয়, কিন্তু ওদের এত পরিমাণে এসব আসে, পাথরের টুকরো থেকে শুরু করে এত পরিমাণে আসে যে ওরা আর নিতে পারে না। তো তারপর ওদের এই ডিসঅর্ডারটা হয়। তো দেখ লং এক্সপোজার ক্যান গিভ রাইজ টু ইনফ্লামেশন, মানে অনেক দিন ধরে ধর আসছে, অনেক দিন ধরে ধর কাজ করে গেল, তাহলে কি হয়, ওদের যে ইনফ্লামেশন মানে প্রদাহটা হয়। ঠিক আছে, লিডিং টু ফিব্রোসিস, মানে ফাইব্রোসিস প্রলিফারেশন টু ফাইব্রাস টিস্যু, মানে তো ওদের যে লাঙের যে টিস্যু গুলো সেটা ফাইবারের মতো হয়ে যায়। ঠিক আছে, দাস কজিং সিরিয়াস লাং ড্যামেজ। তো এরপরে তোর মানে তোর ফুসফুসের সমস্যা হতে পারে। ঠিক আছে, তো এদেরকে কি বলা হয়, ওয়ার্কার্স ইন সাচ ইন্ডাস্ট্রি শুড ওয়্যার প্রোটেক্টিভ মাস্ক। তো এদের মাস্ক পরে যাওয়া উচিত। এমনিতেও আমাদের বেশি ধুলো যখন থাকবে তখন আমাদের মাস্ক পরা উচিত, কারণ এত পরিমাণে ধুলো আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে আমাদের পুরো রেসপিরেটরি সিস্টেম। এখানে তোদের এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে। ঠিক আছে, তো তোরা এখান থেকে এমসিকিউ গুলো আমি দেবো, সেগুলো করবি। তোদের কোনো বুঝতে অসুবিধা হয়েছে কোনো জায়গায়? না। বেশ, যদি অসুবিধা হয়, এরপরে যদি তোদের কোনো ডাউট থাকে আমাকে বলবি, আমি আবার তোদের বোঝাবো। ঠিক আছে, এরপর আমি তোদের গ্রুপে তোদের এমসিকিউ দিয়ে দেবো, সেই সব এমসিকিউ গুলো করবি। করে যদি কোনো প্রবলেম ফেস করিস সেটা আমাদের জানাবি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা তোরা একবার রিভিশন দিয়ে নে, আমি তোদের হাইলাইট পয়েন্ট তোদের গ্রুপে অলরেডি সেন্ড করে দিয়েছি, কোন কোন পয়েন্ট মানে কোন কোন লাইন গুলো ভালো করে পড়তে হবে সেগুলো সব বলে দিলাম, এগুলো কর। এরপর তোদের একটা